ভারতবর্ষের সব রাজ্যে বিজেপি জিতলেও কেন পশ্চিমবাংলায় জেতে না? শুধু কি ডেমোগ্রাফিক কারণ? বা যদি ডেমোগ্রাফিকও কারণ হয়, তাহলে অপটিমাম সিটটা কেন পায় না? অর্থাৎ 100-র উপরে যে 120টা সিট পাওয়ার কথা, সেখানে কেন তারা মানে জয়ী হয় না? 1000 ভোট পড়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 990টা ভোট পেয়েছে, আর বাকিরা 10টা ভোট পেয়েছে। তখন সেইখানেই তো রাশিবিজ্ঞানের যে জায়গাটা আসে, যে সত্যিই কি তৃণমূল কংগ্রেসের দিকে এতটাই সমর্থন আছে? যে শাসক দলের তরফ থেকে একজন একনাথ শিন্দে বেরিয়ে আসলেন, শাসক দলের তরফ থেকেই, মানে আমি বলছি এটা সম্ভাবনার জায়গা থেকে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে আমরা সবসময় সম্ভাবনার কথা বলি। কথা বলছেন স্যার, শাসক দলের পক্ষ থেকে একনাথ শিন্দে আজকে একদম নতুন তথ্য দিচ্ছে। মানে এইটা আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে, আমরা বিভিন্ন জায়গার ক্ষেত্রে বলছি, একনাথ শিন্দের কথা বলছেন স্যার। আমাদের পশ্চিমবঙ্গে এই রাজনীতি হওয়া সম্ভব? দেখুন, ভান্ডার মানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে থাকেন 2,20,000, 22 লাখ, এখনো 2,22,00,000, সেটা যদি উনি 8 কোটিতে নিয়ে যান, তাহলে কি আরো ভোট কমে যাবে বিরোধীদের? বলছি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এই তিনজনের মধ্যে আপনি 26-এ কার হাতে ক্ষমতা গেলে মনে হয় মোটামুটি দলটাকে আর একবার ভালো করে ঝালিয়ে নিতে পারবে? আমি বলবো দিলীপ ঘোষ, এবং তার সঙ্গে আপনার নামের বাইরে আরেকটা নাম যোগ করবো, সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মধ্যবিত্ত বাঙালির কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখটা সামনে আসা উচিত, আর সারা বাংলার কাছে দিলীপ ঘোষের মুখটা সামনে আসা উচিত। আমি এবার বিশ্বনাথ স্যারের কাছে। দেখো, আমার যেটা মনে হয় যে রাজনীতির অভিজ্ঞতার দিকে যদি বলো, তাহলে আমি বলবো যে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে একজনকে রাখা উচিত। আমি কারো প্রতি পক্ষপাতিত্ব রাখতে চাই না, দুজনই জনতা। না 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 না, আমি তো পক্ষপাতিত্ব করলাম, মানে আমার তো মনে হচ্ছে, যেটা আমি তো আর বিজেপির সমর্থক নই, বাইরের থেকে দেখছি, তাদের দলের বিষয় জানি না, ফলে পক্ষপাতিত্বের প্রশ্ন নেই। কার কি মত? আমার আর বিশ্বনাথদার মত একেবারেই এক নয়। রাজনৈতিক আমরা দুজন খুব ভালো বন্ধু, দুজনেই মনে করি যে আমরা দুজনে যেটুকু পড়াশোনা করার চেষ্টা করি, যেটুকু বলার চেষ্টা করি, এবং বায়াস না হয়, কিন্তু কখনোই আমার কাছে অবশ্যই না দিলীপ ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই পেয়ার। না, দুজনের মধ্যে যদি আমায় বাঁচতে বলো, না আমি বলবো যে দেখো, দলীয় রাজনীতি সহজ কাজ নয়। অভিজিৎ বাবু নতুন এসছেন, তার অবশ্যই মানে তাকে মুখ্যমন্ত্রী মুখ্য করা যেতে পারে, কিন্তু দলীয় সভাপতি করার মতন জায়গায় অভিজিৎ বাবুর শরীরও থাকবে না। ওই সকালবেলা 5টা থেকে উঠে রাত্রি 12টা পর্যন্ত খাটার যে শরীরের যে শক্তি, সেই স্ট্রেংথ অভিজিৎ বাবুর নেই। এক, দ্বিতীয় যেটা, সেটা হলো যে অভিজিৎ বাবুর মানে সারা রাজ্যের মানে পরিচিতি, একেবারে মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি, মানে সেই লেভেলে পরিচিতি ওনার কিচ্ছু নেই। তৃতীয় যেটা, সেটা হলো যে দলীয় সভাপতি হতে গেলে ভীষণ ওয়েল স্কিল দরকার, মানে কমিউনিকেশন স্কিল। সেই কমিউনিকেশন স্কিল রাজনীতিতে থাকতে থাকতে শিখতে হয়, এটা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর আছে। আমি তো মনে করি যে দেখো, সভাপতি সহ সভাপতি করা উচিত। যদি দিলীপ ঘোষকে সভাপতি করে, তাহলে সহ সভাপতি শুভেন্দু অধিকারীকে, বা শুভেন্দু অধিকারী সভাপতি করলে দিলীপ ঘোষকে বা যুগ্ম সভাপতি করা উচিত। মানে আমার বক্তব্যটা পরিষ্কার করি, আমি বলছি দিলীপ ঘোষ রাজ্যে নেতৃত্ব দেবেন বিজেপিকে, এবং এই যে মধ্যবিত্ত বাঙালির কাছে পদ নয়, মধ্যবিত্ত বাঙালির কাছে বিজেপির মুখ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখটাই আসুক। না না, মধ্যবিত্ত মানুষকে, সাধারণ নয়, সাধারণ নিম্নবিত্ত মানুষের কাছে দিলীপ ঘোষ সবচেয়ে বেশি উৎসাহ জাগাতে পেরেছেন বলে আমার মনে হয়েছে। 2019 লোকসভা নির্বাচন ভুলে গেলে তো চলবে না, তার যে অসাধারণ নেতৃত্ব দেয়া। একই সঙ্গে মধ্যবিত্ত বাঙালির কাছে অবশ্যই যাদের মুখ, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা শ্রমিক ভট্টাচার্য, এই মানুষগুলো, কারণ মধ্যবিত্ত বাঙালির থেকে বিজেপি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এদের শ্রমিক বাবু বা অভিজিৎ বাবু এই মুখটা মধ্যবিত্ত প্রতিবাদী প্রগতিশীল বাঙালিকে বিজেপির দিকে টেনে আনতে পারে। মীনাক্ষী মুখার্জি না মোহাম্মদ সেলিম না সুজন চক্রবর্তী? এটা একটু ক্লারিফিকেশন করি, সেটা হলো যে দেখো, আমরা যখন মানে আমি কিন্তু শুভেন্দুর নামটা একা বলতে পারলাম না, আমাকে বলতে হলো দিলীপ ঘোষের নামটাও। কেন? শুভেন্দুকে যেই মুহূর্তে সভাপতি করবে বিজেপির, এই মুহূর্তে যে রাজনৈতিক সংস্কৃতি, পেছন থেকে টেনে ধরবে হলো আদি বিজেপিরা। ফলে যদি তুমি আদি বিজেপির প্রতিনিধি হিসাবে মানে দিলীপ ঘোষ, আর নব বিজেপির প্রতিনিধি হিসাবে শুভেন্দু, দুজনের কম্বিনেশনে একটা টিম তৈরি করে দিতে পারো, অভিজিৎ গাঙ্গুলিকে অবশ্যই মুখ করতে পারো, তাহলে কিন্তু আমি বলবো যে মানে মানুষের মধ্যে একটা উদ্যম আসবে। কিন্তু কেবল শুভেন্দুকে করলে ওদিকে সমস্যা হলো যে মানে আরএসএস বিজেপি ও টেনে ধরবে, আমি ড্যাম শিওর, এবং ড্যামেজ করবে, এমনকি তৃণমূলকে ভোট দিয়েও হারিয়ে যেতে পারে।
আবার দিলীপ ঘোষকে যদি তুমি করো, তাহলে নতুন যারা বিজেপিতে এসছে তাদের উৎসাহ হারাবে, যে দেখো শুভেন্দু অধিকারী আমাদের নেতা, তাকে কোনো জায়গা দেওয়া হলো না। দুজনকেই রাখতে হবে। বলছি মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জি, ওই জন্য ওই জন্য ওই জন্য আমি, তুমি লক্ষ্য করে দেখো, ওই জন্য আমরা বারবার বলছি যে অল ইন্ডিয়া মডেল দিয়ে পশ্চিমবাংলা বিজেপি হবে না। কারণ আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিজেপির নেতারা বলবে উনি আমাদের সংগঠনের কিচ্ছু বোঝে না। আর সব বুঝি রে ভাই, সব বুঝেও আমি বলছি যে পশ্চিমবাংলা মানে ভারতবর্ষের যে মডেল সেটা, হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝি, তোমার দলের সংগঠনের একদম ডিটেলসই জানি। কিন্তু যেহেতু আমি বারবার বলছি যে পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপির যে সর্বভারতীয় সংগঠনের মডেলটা, সেটা আনফিট আমার মনে হয়েছে, বারবার ফেল করছে, একটার পর একটা নির্বাচনে ফেল করছে। সেই কারণে নিউ মডেল যদি ইমার্জ না করতে পারো, যৌথ নেতৃত্বের কথা ওই কারণেই বারবার বললাম, যে একদিকে দিলীপ ঘোষ, আরেকদিকে শুভেন্দু অধিকারী, তা মানে সেটাই কিন্তু বেস্ট মডেল। এবার তোমার দল করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। আমরা বিশেষজ্ঞ হিসাবে মনে করি যে অল ইন্ডিয়া মডেলটা বিজেপি ওয়েস্ট বেঙ্গলের জন্য যথার্থ নয়। সেখানে ওয়েস্ট বেঙ্গলের কন্টেস্টে নিউ মডেলের কথা আমি বলছি, এবং যার জন্য আমি বললাম যে শাখা সংগঠনগুলো অনেক জায়গায় নেই। যেমন ছাত্রদের শাখা সংগঠন বিজেপির নেই, মানে বিদ্যার্থী পরিষদ RSS সংগঠন সেই অর্থে। ফলে বিজেপি সরাসরি শাখা সংগঠন অনেক জায়গায় দরকার, সেগুলো কি ইভলভ কিন্তু করা দরকার যদি তুমি তৃণমূলের বিকল্প হয়ে উঠতে চাও। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জি, বলছি এই যে তিনটে নাম উঠে আসছে, কি মনে? দেখো মানে পুরনোদের না, মানে ওল্ড আর টেস্টেড, মীনাক্ষী না, আমি বলছি মীনাক্ষী ডেফিনেটলি যে ইয়ংদের মধ্যে কিন্তু একটা উৎসাহ তৈরি করতে পারে। প্রথমত মোহাম্মদ সেলিম ইজ টেস্টেড অ্যান্ড হি ফেইল্ড, সুতরাং একটা ব্যর্থ নেতা। ফলে মানে তিনি ঠিক আছে পার্টির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু ব্যর্থ নেতা, মানে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়ে জিততে পারেননি, দলকে চাঙ্গা করতে পারেননি। ফলে তাকে আমি কোনো মতেই আগামী দিনের জন্য প্রজেক্ট করব না। সুজন চক্রবর্তীও ফেইল নেতা, একজন ব্যর্থ নেতা, মানে যে পারফর্ম করতে পারেনি। ধরো কেন আমি অভিষেক মানে শুভেন্দু অধিকারীর নাম বলছি, কারণ আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। ফলে আমি কি করে অস্বীকার করি মানে যেমন শুভেন্দু অধিকারীকে, আবার যেমন শুভময় বললো যে কি করে আমরা দিলীপ ঘোষকে অস্বীকার করি, 19-এর নির্বাচনে ওই মানে ওইরকম একটা পরিস্থিতিতে উনি জয়ী করেছেন। ফলে এই জন্য দুজনের নামটা বলতে হচ্ছে। কিন্তু আমি মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী দুজনকেই মনে করি যে তারা অনেকবার পরীক্ষায় বসেছিলেন, নির্বাচনের পরীক্ষায় বসেছিলেন, দলের পরীক্ষায় বসেছিলেন, বারবার ফেল করেছেন। আমি মনে করি যে মীনাক্ষীকে এখনো সুযোগ আছে, কিন্তু মীনাক্ষীকে কিছুটা কিন্তু নিজেকে নমনীয় হতে হবে। ওই যে স্ট্রাকচারের মধ্যে থেকে একটা একটা দাম্ভিক মানসিকতা তৈরি করছে। মীনাক্ষীকে যতটা আমি ফ্লেক্সিবল ভেবেছিলাম অতটা ও ফ্লেক্সিবল নয়, এবং ওর মধ্যে আরো হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ থাকা দরকার, আবেগ থাকা দরকার, এবং যান্ত্রিকভাবে শুধুমাত্র মানে কতগুলো মানে বক্তৃতায় কতগুলো শব্দ ব্যবহার করাই যথেষ্ট নয়, ভেরিয়েশন নেই ওর বক্তৃতার মধ্যে। ফলে এগুলো কিন্তু এখন ধরা পড়ছে, শুরুতে ধরা পড়েনি। শুরুতে আমিও ওর প্রচুর জয়গান করেছি, কিন্তু আমার এখন যে মানে মূল্যায়ন সেটা হলো ওর বক্তৃতার মধ্যে আরো ভেরিয়েশন আনতে হবে, আরো আবেগ আনতে হবে, মানুষের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে, এবং একই সাথে দাম্ভিকতা ছেড়ে দিয়ে আরো নিজেকে ফ্লেক্সিবল হতে হবে। কর্মী সমর্থক থেকে শুরু করে সাংবাদিক, আমাদের মতন মানুষ সর্বস্তরের মানুষের সাথে যাতে অবাধ যোগাযোগ করতে পারে, মানে সম্পর্ক তৈরি করতে পারে, সেটা যতদিন না করবে নেত্রী হওয়া কিন্তু খুব কঠিন। আমি থেকে বেরোতে পারছি না, কারণ আমার সত্যি মনে হলো একটা কথা বলার পর যে তার জন্য শুধু না, আমরা যদি একদিনের রাজা হই তখন আমি কি করব, সেরকম বিজেপির দায়িত্ব যদি আমি পেতাম, আমার সত্যি বিশ্বনাথদার কথা বলছি, একদিনের রাজা বিজেপি আমাকে দায়িত্ব দিয়ে দিল, সেটাই যেটা সত্যি মনে হচ্ছে আমার। আরেকটু ভেবে মনে হলো যে ধরুন কলকাতা অঞ্চলে একেবারে শহুরে বাঙালির মুখ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল দেখলেন, শুভেন্দু অধিকারী দেখলেন মেদিনীপুর এবং তার আশেপাশের অঞ্চল, সুকান্ত বাবু দেখলেন উত্তরবঙ্গ, এবং এদের মধ্যে যে ইন্টারনাল দ্বন্দ্ব আছে তো বটেই, সে যদি না থাকতো তাহলে শুভেন্দু বাবু তো এবার দুর্দান্ত লড়াই দিয়েছেন, 12টা আসন জিতেছেন। 12টা আসন জেতা কম কথা নাকি লোকসভায়, এবং যে লড়াইটা দিয়েছেন, যেমন ধরুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জয়, সেই জয় তো আসলে শুভেন্দু অধিকারীরই জয়, এ নিয়ে তো কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখটা আপনারা পাচ্ছেন, যখন শ্রমিক ভট্টাচার্যের মুখটা আপনারা পাচ্ছেন, তখন এই মুখগুলোকে বাঙালি মধ্যবিত্তর কাছে পৌঁছে দিচ্ছেন না কেন? তার মানে আপনাদের দলের মধ্যে নিশ্চয়ই ব্যাপক গোলমাল আছে, কে কোথায় ক্ষমতা পাবে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ
নিশ্চয়ই একসঙ্গে কাজ করতে পারছেন না দুজন মিলে সামনে দাঁড়িয়ে। ফলে এই যে জায়গাটার কথা বারবার আলোচিত হচ্ছে যে একটা দলের মধ্যে আসলে যে একসঙ্গে মিলে নেতৃত্ব দেয়া, সেই জায়গাটায় বিজেপি একেবারেই ব্যর্থ। আর তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নেই, ওদের দলটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কোনো অসুবিধা হচ্ছে না। সিপিএমটায় আসার পরিষ্কার কথা হচ্ছে, প্রথম হচ্ছে বামপন্থী নেতারা তো তাত্ত্বিক নেতা, তাদের কাছে তো নির্বাচনের কোনো প্রয়োজনই নেই। তারা তো কি সুন্দর অরাজনৈতিক আন্দোলনের পেছনে থাকলেন। ভোট তো রাজনীতির বিষয়, ভোট তো অরাজনীতি নয়, সংসদীয় গণতন্ত্র রাজনীতি। এই ভোটের রাজনীতিতে তারা কম ভোট পেয়েছেন ঠিকই আছে, অন্য নাম মিস করে গেছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা টেস্টেড নয় সেই অর্থে, মানে বিকাশ দা প্রতি লোকের কিন্তু আগ্রহ আছে, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির। বিকাশ দার মতন অনেস্ট মানুষ কয়জন আছে? বিকাশ দার মতন মানে আমি বলছি পশ্চিমবাংলাটা যে নরক হয়নি এখনো, তার একটা বড় কারণ হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন লোক আছে যারা স্বাধীনতার প্রশ্নে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এখনো কথা বলেন, দিনের পর দিন যারা প্রহরীর ভূমিকা পালন করেন। খুব কোর্টের, আমি বলছি তো, কোর্টে যদি বিকাশ দা না থাকতেন এই 13 বছর নরক পরিণত হতো। মানে তৃণমূল শাসক দল হিসেবে তো ভয়ঙ্কর, মানে তারা তো তাদের মতন তো স্বৈরাচারী খুব কম আছে। ফলে এই স্বৈরাচারকে আটকানোর প্রশ্নে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পৃথিবীর মানে ভারতবর্ষের ইতিহাসে নাম থাকবে। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি। আবার বলছি, সিপিএম এর যে তাত্ত্বিক নেতা তারা তত্ত্বের কাজ তো করতে পারেন, বয়স্ক মানুষরা, কিন্তু তাদের দলের যে যুব মুখ, আপনি তৃণমূল, বিজেপি, কংগ্রেস এদের সঙ্গে তুলনা করুন, অনেক এগিয়ে। মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে দীপশিতা থেকে কলতান, শতরূপ থেকে শুরু করে, মানে আপনি অন্তত প্রতিকূল যিনি ইয়াং ব্রিগেড, এবং তারা যে ধরনের মানে একটা ভাবধারার মধ্যে কাজ করেন, মোটের ওপর সবাই অত্যন্ত সৎ। এই যে নেতৃস্থানীয় যে যারা আছেন তাদেরকে সামনের বিধানসভা নির্বাচনে 294টা আসন আছে, সিপিএম এ প্রায় জোনা 30 এরকম মানুষ আছেন। তো এই যে জোনা 30 এইরকম যুব নেতা নেত্রী আছেন, তাদের হাতে 10টা করে বিধানসভা আসন দিয়ে বলে দিলেন যে বাবা তোমরা এই আসনগুলোতে এখন থেকে প্রচারের দায়িত্ব দেওয়া হলো। ধরা যাক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নামটা দেখানো হলো, আমাদের কেউ মুখ্যমন্ত্রী হলে মীনাক্ষী মুখোপাধ্যায় হবে। কিন্তু মুশকিল হচ্ছে সিপিএম তো তখন দাস ক্যাপিটালের পাতা ফাতা খুলে ফেলবে, মার্কসের বইপত্র নিয়ে পড়তে শুরু করবে, এবং কিছু কথা বলতে গেলেই বলবে না না এই তো সংসদীয় রাজনীতি, এর সাফল্যই আসল সাফল্য নয়। ফলে সিপিএম কিন্তু ব্যাপকভাবে সফল। আপনাকে একটা জিনিস বোঝাই, আজকে 2008 থেকে তাদের ক্রমাগত ভোট কমছে, পশ্চিমবঙ্গে একেবারে হাওয়া হয়ে গেছে, মহারাষ্ট্রে কিন্তু একটা আসন আছে, জম্মু কাশ্মীরে একটা আসন আছে। তা সত্ত্বেও সিপিএম এর বাজার দেখেছেন পশ্চিমবঙ্গে, মধ্যবিত্ত বাঙালির কাছে আপনি একটা আলোচনা করছেন, যে আলোচনায় ম্যাক্সিমাম ভোট কত না 10% সিপিএম পেয়েছে তালড্যাংরায়, বাকি যাদেরকে আসন দিয়েছে সিপিআইএমএল, অতি বাম আরো অতি তাত্ত্বিক, তারা পেয়েছে 6% ভোট, ফরওয়ার্ড ব্লক টক 2-3%। তা সত্ত্বেও, এইটুকু ভোট সত্ত্বেও মধ্যবিত্ত বাঙালি পাগলের মতো সিপিএম এর কথা শুনতে চাইছে। তার মানে তারা তাদের জায়গায় ভীষণ সফল, তারা তো নির্বাচনী রাজনীতিতে জিততে চাইছেন না। ফলে যদি তাদের নির্বাচনী রাজনীতিতে এই 10%টাকে 16%, 17% করতে হয়, যে সুযোগ তারা বারবার পেয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আগের যে নেতা টেতারা ছিলেন তারা ঘরে বসে ভালো করে প্ল্যান করুন, রাজনৈতিক বিশ্লেষক তারা একজন নেবেন এর মধ্যে, তার সঙ্গে আলোচনা করুন, এবং তার নিরিখে এই যে যুব ব্রিগেডের হাতে দায়িত্বগুলো ভাগ করে দিন, এবং মানুষের কাছে জানান যে তারা কিভাবে ভাগ করছেন, লুকিয়ে না। বিশ্বনাথ দা যে কথাটা বললেন, দেখুন ঘুরিয়ে ফিরিয়ে আমরা যদি তৃণমূল কংগ্রেসের নরম সমালোচনা করি, তাহলে আমরা আদতে তৃণমূল কংগ্রেসের পোষা সমালোচক হয়ে যাব, এটা কিন্তু বুঝতে হবে। আজকে ভাবুন তো, কোনোভাবে তৃণমূল কংগ্রেস কোনো কলেজে নির্বাচন হতে দিচ্ছে না, সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। শুধুমাত্র নিম্নবিত্ত মানুষের হাতে অর্থ পৌঁছে তাদের ভোট নেয়ার যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদ যদি আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থা মেনে নেয়, এই আধিপত্যবাদ তো বিজেপির মতো একটা হিন্দু রাষ্ট্রবাদী দলও করতে পারেনি ভারতবর্ষে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গকে যে গণতন্ত্রহীনতার জায়গায় পৌঁছে দিচ্ছে, তাতে আমরা একেবারে চোখ নাক বুজে সবাই তৃণমূল হয়ে যাব একসময়। এইটা তো ভারতের সংসদীয় গণতন্ত্র বলে না। ভারত তো চায় না চীন হতে, ভারত তো চায় না উত্তর কোরিয়া হতে, ভারত চায় না পুতিনের মতো একটা রাজত্ব, ভারত তো চায় না। ফলে পশ্চিমবঙ্গ তার অংশ হিসেবে এই যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশ, এই 3 জায়গায় বাঙালিদের ব্যক্তি আধিপত্যবাদের যে লোভ, সেই কিন্তু 3টে জায়গাতেই কিন্তু সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি যে দল আসছে, সে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস,
সবাই আধিপত্যবাদ চালাচ্ছে, বাঙালিদের কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে। একদম 4-5টা পয়েন্ট বলবো। শুভময় যে পয়েন্টটা বললো ওটা আমার খুব মানে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। সেটা ছিল যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় সবাই ওই ছাত্র রাজনীতি করে নেতা হয়ে গেল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, আজকে এনজয় করছে লাইফ। অথচ তুমি দেখো গত মানে 2018 সালের পর থেকে কোথাও নির্বাচন নেই। অর্থাৎ আমি একটা প্রজন্মকে নির্বাচনের সুযোগ না দিয়ে, রাজনীতি করবার সুযোগ না দিয়ে, আমি কি করেছি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের আধিপত্য, ওখানে কিন্তু সব ইউনিয়ন রুমগুলো তৃণমূলের দখলে, তৃণমূল ছাত্র নেতাদের দখলে। মানে আমি নির্বাচন করছি না, অত তৃণমূলের নেতারা ওখানে গিয়ে শাসাচ্ছে, টিচারদেরকে মারধর করছে, বকাবকি করছে, অত্যাচার করছে। অথচ মানে মানে সাধারণ ছাত্রছাত্রীরা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু নেতা হতে পারছে না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র নির্বাচনের মধ্য দিয়েই নেতা হয়েছিলেন। এটাকে যদি স্বৈরাচারী না বলে তাহলে কোনটাকে বলবে? আমি ওই কারণেই তোমায় বলছি যে যে ফ্রন্ট গুলো অত্যাচারের শিকার, যেমন ছাত্ররা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারছে না, এটাকে নিয়ে বিজেপি দেখবে কোনোদিন কথা বলে না। মানে সিপিআইএম দল সেই অর্থে এখন কথা বলেছে, মানে মানে এটা ভয়ঙ্কর। আমি বলছি আমরা রাজনীতি করব, আমি 18 বছরে ভয় মানে ভোট দেব, অথচ আমি রাজনীতি বিমুখ করে রাখবো। মানে এই গল্পগুলো না মানে নক্কারজনক গল্প। আমি দ্বিতীয় যেটা বলছি যে এই যে পশ্চিমবাংলাতে এখন এই প্রায় বলা যে 2 কোটির মতন হলো আনঅর্গানাইজ সেক্টরের লোক আছে, মানে যারা তোমার বিড়ি বাঁধে থেকে শুরু করে এই বিল্ডিং নির্মাণ করে, মজুরি মানে মজুরি, হ্যাঁ, এই শ্রমিকদের যে নিয়ে তুমি একটা আন্দোলন বিজেপিকে দেখেছো, একটা আন্দোলন সিপিএম কে দেখেছো? অথচ আর মানে 2,80,00,000 মতন মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তাদের একজনেরও আমি তোমায় বলছি যে মানে 60 বছর হয়ে গেলে শরীর যখন দেবে না, কি করে খাবে তার নিয়ে কেউ ভাবে না। তাদের বীমা নেই, তাদের সামাজিক সুরক্ষার কোনো প্রকল্প নেই, অথচ ওগুলো মারা গেছে, ওগুলো আছে না বলবে মারা গেছে। তারপরে ধরো সিপিএম এর মারা গেছে। আবার তুমি দেখো কৃষকদের নিয়ে আমি বলছি, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি যে পশ্চিমবাংলায় যে মানে কৃষি ব্যবস্থায় একটা ভয়ঙ্কর ধরনের দুর্নীতি চলছে। সেটা হলো যে কৃষি সহায়ক মূল্যের মধ্য দিয়ে যে ধান কেনা, কৃষকদের থেকে ধান কেনা, সেটা কৃষকরা ধানটা বিক্রি করতে পারছে না। কি করছে, মাঝপথে মিডিলম্যানরা কৃষকের থেকে অল্প দামে ধান কিনছে, আর মানে ওদেরই তোমার গিয়ে আধার কার্ড ব্যবহার করে, ওদেরই কাগজপত্র ব্যবহার করে ওরা সরকারের কাছে ধানগুলো বিক্রি করছে। আমি তোমাকে পরিষ্কার করে বলছি যে কৃষকের হাতে সরকারের সহায়ক মূল্য, কি ধানের কি সহায়ক মূল্য হতে, পাটের সহায়ক মূল্য হতে পৌঁছচ্ছে না। তা নিয়ে তুমি বলতে পারবে যে কৃষক সভা একটা আন্দোলন করেছে, আর বিজেপির কি একটা কৃষক মোর্চা আছে, আন্দোলন করেছে, মহাদেব বাবু তার নেতা নাকি আমি শুনেছিলাম, এগুলো সব মারা গেছে। তো এই যে মারা যাওয়া লোকগুলোকে আবার জীবিত করা, জীবন কাঠিয়ে দেওয়া, দেখো আমরা পরামর্শ দিতে পারি, কিন্তু তোমার যদি মানে 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 বাঁচারই কোনো ই না থাকে, শক্তি না থাকে, বাঁচারই যদি ইচ্ছা শক্তি না থাকে, তাহলে পৃথিবী কেউ তোমাকে বাঁচাবে না। যেমন তোমায় আমি বলছি, বছরকে বছর আমরা টেলিভিশনে শুভময় আমি আলোচনা করি যে ভোটার তালিকা যখন সংশোধন হয়, এটা শুরু হয় মানে সেপ্টেম্বর মাস থেকে, বুথ লেভেলে কয়টা বিজেপির কর্মী সমর্থক বা সিপিএম এর কর্মী সমর্থক যে সঠিক ভোটার মানে তালিকায় নাম উঠছে, নাকি 18 বছর আগে তোমার পার্ক সার্কাস থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলের যে জায়গা, যদি মুর্শিদাবাদ মালদার যে অভিযোগগুলো উঠছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এমনকি উত্তর কলকাতা, বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাচ্ছে যে 13, 14, 15 বছরের ছেলে মেয়েদেরও নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভোটার তালিকায়। এটা কি ক্রস চেক করেছো? 2-1 বার ক্রস চেক বিরোধী দলের নেতা করে দেখেছেন যে মানে এই সত্যি ঘটনাটা ঘটে? আমার প্রশ্ন হচ্ছে, ভোটার তালিকাটাই যদি জল থাকে, তাহলে তুমি ভোটটাকে স্বাধীনভাবে করবে কি করে? এবং তোমায় কি সেন্ট্রাল ফোর্স মানে কেন্দ্রীয় সরকারের অধীনে, কেন্দ্রের হোম মিনিস্ট্রি আন্ডারে প্রতিবার সেন্ট্রাল ফোর্স আসে, ঘুরে টুরে চলে যায়, মানে তাদেরকে যা দেওয়ার দরকার দিয়ে শান্তি বজায় রাখে, নির্বাচন করিয়ে নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনী সংস্কারের নিয়ে একদিন তুমি দেখেছো যে বিজেপি কোনো আন্দোলন করছে? নির্বাচনের মানে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে মেনটেন করে যে নির্বাচনটা করা দরকার, যেটাকে আমরা বলি মানে স্ট্যান্ডার্ড অপারেশন যে সিস্টেম, সেই এসওপি নিয়ে কোনো কথা বলেছে? আমি সেই কারণেই বারবার বলছি যে তুমি মানে গাছের গোড়াতে জল না দিয়ে একেবারে ভোটের আগে তুমি শুধু প্রত্যাশা করছো পরিবর্তন, তাহলে হবেই না পরিবর্তন।
নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আপনারা প্রত্যেকেই বলবেন, উপনির্বাচনে কার্যত ফল ঘোষণার পর দিশেহারা বিরোধীরা কেন বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস। কার্যত তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় বইছে। সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কালীঘাটে বৈঠক ডাকছেন, তারা আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিরোধীদের গাঁটছড়া ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনারা জানেন, বহুদিন আমাদের রাজ্যে রাজনীতি নিয়ে চর্চা করছেন রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, যারা দীর্ঘদিন নিজেদের কাজে একদম স্ব মহিমায় আমাদের রাজ্যে বিভিন্ন সময় এই রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেছেন, বিশ্বরাজ চক্রবর্তী এবং শুভময় মৈত্র অধ্যাপক। দুজনেই একদম, আমি তাদেরকে একসঙ্গে অনেক দিনের রিকোয়েস্ট বঙ্গ টিভির, 26-এ কি হতে পারে, সত্যি কি মৃত্যু সংবাদ হবে এই বিরোধীদের? এটাই কি কালকেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে? এই রকমই এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনকে আমি এক করার চেষ্টা করেছি। অবশ্যই তারা বঙ্গ টিভিকে সময় দিয়েছে। আজকে একদম লাইভ আপনারা প্রশ্নও পাঠাতে পারেন। দুজনকে একসঙ্গে পেয়েছি, কথা বলবো স্যারেদের সাথে। যে কোন পথে বিজেপি, কোন পথে তৃণমূল, কোন পথে সিপিএম কংগ্রেস, কি হবে? অনেকে বলছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, তারা কি ঘুরে দাঁড়াতে পারবেন? কিন্তু অনেকে আবার আসার স্বপ্ন দেখছেন 26-এ আমরাই ক্ষমতায় আসবো। কি হবে 26-এ, কি বলছেন তারা? আমার সঙ্গে রয়েছেন স্যার, কথা বলার চেষ্টা করবো। স্যার, বলছি কালকে যা ফল হলো, কার্যত বিরোধীদের তরফে একটাই জানা যাচ্ছে যে নাকি মৃত্যু সংবাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ বিরোধীদের মৃত্যু সংবাদ কার্যত। আমি বলছি 26-এ কি হবে বলুন তো, মানে এইরকমই কি চলতে থাকবে? দেখুন, আগামী দিনে কি হবে সেটা আজকে যদি বলেই দেওয়া যেত তাহলে তো আর 26-এ নির্বাচন করতেই হতো না। এবং তথ্যভিত্তিক যে আলোচনা পশ্চিমবঙ্গের, আপনারা জানেন বিশ্বনাথ দা এই বিষয়ে প্রচুর বই লিখেছেন, ফলে সেগুলো দেখা আমাদের একটা কর্তব্য যে সত্যিকারের কি ঘটছে। তার থেকে ধরুন একটা বুথে আমরা দেখলাম যে 1000 ভোট পড়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 990টা ভোট পেয়েছে আর বাকিরা 10টা ভোট পেয়েছে। তখন সেইখানেই তো রাশিবিজ্ঞানের যে জায়গাটা আসে যে সত্যিই কি তৃণমূল কংগ্রেসের দিকে এতটাই সমর্থন আছে। প্রথমে অভিনন্দন তৃণমূল কংগ্রেসকে জানাতেই হবে, তারা জিতেছেন এবং হয়তো একেবারে সঠিকভাবে নির্বাচন হলেও তারা জিততেন, কিন্তু তাদের জেতার যে ব্যবধান সেটা কতটা সত্যি। এবং উপনির্বাচনের ক্ষেত্রে যেটা হয় পশ্চিমবঙ্গে বা আমলেও আপনারা দেখেছেন যে উপনির্বাচন একেবারেই বিরোধীরা লড়াই দিতে পারে না। এটা উত্তরপ্রদেশের মতো নয় যেখানে একটা লড়াই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আজকেই যদি আমরা বলে দিই যে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল 250টা আসন পাবে, তাহলে তো আর এই আলোচনার প্রয়োজনই নেই, নির্বাচন কমিশনেরও দরকার নেই। 250 জনের নাম তৃণমূল কংগ্রেসের কাছে নিয়ে নিতে পারেন, বিজেপির কাছ থেকে বাকি বোধহয় 44টা থাকছে। সিপিএম কংগ্রেসকে যদি একাধটা দেন তাহলে সেক্ষেত্রে 44-এর জায়গায় 42 করে দেবেন বিজেপির। এরকম একটা করে দেওয়াটা রাজনীতি নয়। রাজনীতির মধ্যে হঠাৎ করে একটা টানেলে কোথা থেকে আলো চলে আসে কেউ জানেন না। এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের যে অক্ষমতা, বিরোধীদের যে দুর্বলতা, সেই জায়গাগুলো যদি বিরোধীরা না সামলাতে পারেন, সেক্ষেত্রে এই প্রশ্ন উঠবেই যে তারা কি আদতে ঘুরিয়ে শাসক দলকে সমর্থন করছেন। ফলে সেই আলোচনা বিরোধীদের কাছে রাখতে হবে। অর্থাৎ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আধিপত্যবাদ, তৃণমূল কংগ্রেস সব আসন নিজেরা নিয়ে নিচ্ছে, বুথ নিয়ন্ত্রণ করছে, এটা বলার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ একই সঙ্গে আলোচনা করতে হবে কংগ্রেস কতটা তৃণমূলের সঙ্গে, সিপিআইএম এর রাস্তা দিয়ে কতটা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে, বিজেপি আদতে আদর্শগতভাবে একেবারেই বামপন্থীদের হারাতে চায়, সুতরাং তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে কতটা ভালো। অর্থাৎ এই নির্বাচনী ফলাফল একদিক দিয়ে দেখলে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি এরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। তারপরে তৃণমূল কংগ্রেসের আধিপত্যবাদের কথা আমরা বলছি কেন? এই রাজনৈতিক দলগুলোকে নিজেদের জায়গায় তাদের বক্তব্য পেশ করতে হবে এবং তথ্য দেখতে হবে। আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসও কিন্তু তথ্য দেখে, যেখানে আমি বললাম যে আমার আলোচনা তো অনেকটাই একটু দর্শন ভিত্তিক হয়ে যায়। সেখানে বিশ্বনাথ দা যে ধরনের বই লেখেন বা আলোচনার কথা বলেন, সেখানে কিন্তু বুথের তথ্যগুলো আছে। আমার তো একটা সহজ প্রশ্ন, যে সিপিআইএম এ যেমন অনিল বিশ্বাসের সময় শোনা যেত তার সব বুথে কত ডেটা আছে, কত তথ্য আছে, সব মুখস্থ, এই তথ্য আজকের দিনে সিপিআইএম এর কোন নেতার কাছে মুখস্থ আছে? আজকে তো কম্পিউটারে আছে। তারা এতদিন পর রাজনৈতিক বিশ্লেষকের বিজ্ঞাপন দিচ্ছেন, কেন এতটা দেরি হলো? কেন তাদের যে যুব নেতা নেত্রী তাদেরকে সামনে আনার ক্ষেত্রে তাদের অনীহা কেন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি। তালড্যাংরা কেন্দ্রে সিপিআইএম কিন্তু বাকি 4টি কেন্দ্রের তুলনায়, আইএসএফ সবচেয়ে ভালো করেছে, কিন্তু সিপিআইএম লোকসভার তুলনায় সম্ভবত সামান্য ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে এবং সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় গিয়ে প্রচার করেছেন। বলতে পারেন কেন সিপিআইএম মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রচারের ক্ষেত্রে, আজকের দিনে রাজনীতি যেরকম দাঁড়িয়েছে, নীতি আদর্শ এগুলো মানুষের কাছে পৌঁছলেও মানুষ তাড়াতাড়ি ভুলে যান। এত ভালো একটা মুখ পাওয়ার পরও সিপিআইএম নেতৃত্ব কোন জায়গায় তাকে সম্পূর্ণভাবে সামনে আনছেন না? কেন তার পোস্টার ফেস্টুন নেই?
আমরা তো জানি মোহাম্মদ সেলিমের সময় বহু বছর আগে লোকসভা নির্বাচনে, এই আপনি যেখানে বসে ইন্টারভিউ নিচ্ছেন তার কাছাকাছি চিড়িয়া মোড়ে মোহাম্মদ সেলিমের বিরাট পোস্টারের ছবি ছিল। তাহলে কি দোষ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কেন তার পোস্টার নেই আজকে? একদমই, আমি বলছি অনেকগুলো প্রশ্ন আজকে স্যারও ছুড়ে দেবেন আপনার দিকে, আর আপনিও ছুড়ে দেবেন রীতিমতো। আপনি বলতে পারবেন অনেকগুলো বই লিখেছেন, স্যার একটা আশার আলো দেখছে। ও আমি বলছি বিরোধীদের ভবিষ্যৎ কি, কোন দল কিভাবে এগোলে স্যার এগোতে পারবেন? মানে বিরোধীরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ধরাশায়ী, সবাই বলছে জামানত বাজেয়াপ্ত, এটা বলেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিরোধীদেরকে কি পথ দেখাতে পারবেন? কোনো পথ আছে আপনাদের কাছে? দেখো, তার আগে আমি তোমায় বলবো যে সৌময় যে কথাগুলো বললো ভীষণ তাৎপর্যপূর্ণ কথা। আমি তোমায় বলছি, এটা তোমার দর্শকদেরা যেহেতু লাইভ দেখছে, আজকে একটু অন্য মুডে আমরা আছি। আমি তো বলতে চাই যে অনেক দর্শক কিন্তু আমাদের সম্পর্কে ভুল বোঝে। আমি 24 বছরের মানে সংবাদ মাধ্যমের দুনিয়ায়, টেলিভিশনে অ্যাক্টিভলি 20 বছরের বেশি। আমি তোমায় বলছি, অনেকে আমার সাথে এসছেন বিশ্লেষকের কাজে, অনেকে আবার কেউ বেশিরভাগই রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেছেন। কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে শুভময় বা আমরা কিন্তু সরাসরি কোনো স্টেক হোল্ডার নই। মানে আমরা কোনো রাজনৈতিক দলের না সদস্য, না কোনো অর্গানাইজেশনের সদস্য, এবং আমরা কখনোই কিন্তু মানে কোনো রাজনৈতিক দলের পক্ষপাত বা কোনো আলাদা করে তাদের প্রতি বায়াসড হয়ে কথা বলা, বিশ্বাস করো আমরা চেষ্টা করি সবসময়ই। শুভময়ের ক্ষেত্রেও আমি 100% বলবো, আমার ক্ষেত্রেও। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই, অনেক দর্শকই ভুল বোঝেন আমাদের সাথে কিন্তু সব রাজনৈতিক দলের সম্পর্ক ভালো। মানে দেবাংশুর সাথেও আমার সম্পর্ক ভালো, আবার শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্ক ভালো। আজকে থেকে চিনি নাকি শুভেন্দু অধিকারীকে। আবার দিলীপ ঘোষের সাথেও আমার কথা হয়, সুমনাল ঘোষের সাথেও কথা হয়, মোহাম্মদ সেলিমের সাথেও কথা হয়, সুজন চক্রবর্তীর সাথেও কথা হয়। কারণ আমাদের তথ্য বিশ্লেষণ করতে গেলে সব রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রেখে আমরা তথ্যগুলো পাই, নেই, তাদের ভাবনা চিন্তা সামনে রেখে বিশ্লেষণ করি। এইবার যেটা তুমি বলতে চাইছো যে গতকাল 6-6-0 হওয়ার পরে প্রায় বিরোধীদের অরবিচুয়ারি লেখা হয়ে গেছে। এই অরবিচুয়ারি কি যে লেখা হলো গতকাল, এটা কি সত্যি, নাকি এই পারসেপশনটাকে আরো বড় 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 করে তুলে নিয়ে বাস্তবটা তৈরি করা? মানে এমন বহু ক্ষেত্রেই হয় যে অরবিচুয়ারি মানে তুমি লিখলে সেটাকে প্রচার যন্ত্রের মধ্যে এমন ভাবে আমি নিয়ে আসব যে শেষ বিচারে আমি ওটাকে মানুষের কাছে প্রতিষ্ঠা করে দিব, যে না, মানুষের মধ্যে একটা ভাবনা তৈরি হবে, না সবাই যখন বলছে তাহলে বিরোধীদের কোনো সম্ভাবনা নেই, তৃণমূল কংগ্রেস 250 আসনের বেশি পেয়ে জিতবে। ফলে এইটা কিন্তু একটা মানে জায়গা যে পারসেপশন কে যত তুমি প্রচারে আনতে পারবে সেটাকে রিয়ালিটিতে রূপান্তর করার সুবিধে। ফলে এই কারণেই পলিটিক্যাল ন্যারেটিভ খুব ইম্পর্টেন্ট। কালকে 6-0 হওয়ার পরে দেখবে তুমি তৃণমূল কংগ্রেসের সমস্ত মুখপাত্ররা তারা কিন্তু মানে কার্যত বলা যায় যে নেমে পড়েছেন যে বিরোধীদের আর কোনো সম্ভাবনা নেই, আমরাই 250। এটা আমি বলছি, এই ভাবনাটা অন্তত পলিটিক্যাল সায়েন্সে তো চলেই না। মানে আমি তোমায় বলছি পলিটিক্যাল সায়েন্সেও চলে না। এবং সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি যে রাজনীতির গতি প্রকৃতি 2-2.5 মাসের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। রাজনীতির গতি প্রকৃতি মানে শেষ লগ্নেও পরিবর্তন হতে পারে। এবং একই সাথে তোমায় বলছি যে রাজনীতি সবসময় সম্ভাবনার শিল্প, সত্যি সম্ভাবনার শিল্প। মানে লোকসভায় ওইভাবে পরাজিত হওয়ার পরে বিজেপি ভেবেছিল হরিয়ানায় জিতবে, বিজেপি ভেবেছিল মহারাষ্ট্রে জিতবে, কিন্তু তারা তো দুটো রাজ্যেই জিতলো। তাহলে কয়েক মাসের মধ্যেই পরিবর্তনটা আসলো। তাহলে রাজ্য রাজনীতিতে এই পরিবর্তনটা কিন্তু সম্ভব, মানে একেবারেই সম্ভব নয় আমি সেটা বলছি না। দেখো, আপাতত 2-3টে বিষয় তোমায় আমি বলতে চাই। যে প্রথম যে জায়গা সম্ভাবনা, যে জায়গাগুলো, সেটা হলো যে শাসক দলের তরফ থেকে কোনো একনাথ সিন্ধে চলে আসবে না তো। মানে আমি বলবো যে তুমি আমায় যদি বলো আজকের দিনের বিরোধীদের মানে সামান্য তুমি যদি আশা দেখতে হয়, সিলভার লাইনিং যেটাকে আমরা বলি, তাহলে কোথা থেকে আমি সিলভার লাইনিংটা শুরু করব?
মানে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে শাসক দলের তরফ থেকে একজন একনাথ সিন্ধে বেরিয়ে আসলেন, শাসক দলের তরফ থেকে। মানে আমি বলছি এটা সম্ভাবনার জায়গা থেকে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে আমরা সবসময় সম্ভাবনার কথা বলি। কথা বলছেন স্যার, শাসক দলের পক্ষ থেকে একনাথ সিন্ধে আজকে একদম নতুন তথ্য দিচ্ছে, মানে এইটা আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে, আমরা বিভিন্ন জায়গার ক্ষেত্রে বলছি, একনাথ সিন্ধের কথা বলছেন স্যার। আমাদের পশ্চিমবঙ্গে এই রাজনীতি হওয়া সম্ভব? দেখুন, বিশ্বনাথ দা যে ইঙ্গিতটা, মানে আমি যেটুকু ধরতে পারছি বিশ্বনাথ দার ইঙ্গিতটা, যেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দ্বন্দ্বের কথা, বা তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ, বা কোন রকম ভাবে দুটো দলে ভাগ হয়ে একটা দল বেরিয়ে গিয়ে বিরোধিতা করলেন। এবার এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি আছে। এক হচ্ছে, দেখুন, পক্ষের যুক্তি হচ্ছে রাজনৈতিক যে দুনিয়া আর কি, সেই দুনিয়ায় পরিবার, দল সবকিছুর ওপরে ব্যক্তি সত্য। শেষ পর্যন্ত একজন মানুষ চান নিজে প্রধানমন্ত্রী, নিজে মুখ্যমন্ত্রী, নিজে রাষ্ট্রপতি হতে। কারণ যদি একটা বায়োডেটা ধরা হয়, একজন অধ্যাপক যেমন তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, ডিরেক্টর, ভিসি এগুলো হতে চান, সেরকম ভাবে একজন রাজনীতি করবেন এবং আজকের দিনে একেবারে সমাজের জন্য রাজনীতি করবেন, তার সঙ্গে দাঁড়িয়ে থাকে তার ব্যক্তি ভাবনা। এই ব্যক্তি ভাবনায় পৃথিবীর বিভিন্ন দেশে যারা রাজনীতি করেন তারা চান শীর্ষে পৌঁছতে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই ভাবনা যদি থাকে যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন, এইটা একটা দিক। উল্টো দিকটা কি? উল্টো দিকটা হচ্ছে, একটা সংসারের মধ্যে যেমন ঠোকাঠুকি থাকে, একটা দলের মধ্যেও সেরকম ঠোকাঠুকি থাকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ঠোকাঠুকি আমরা দেখছি, সেই ঠোকাঠুকি যেরকম সাধারণভাবে হচ্ছে, কিন্তু দল একসঙ্গেই চলবে। ভোটের সময় তারা একসঙ্গে হয়ে যাবেন, তৃণমূল কংগ্রেস আবার বিধানসভায় প্রত্যেকটা বুথে 1.5 লক্ষ ভোটে জিতবে। এটাও একটা দিক হতে পারে। এবার এই জায়গায় মূল প্রশ্ন হচ্ছে, প্রতিটি মানুষের যে ভাবনা, সেই জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে। তৃণমূল কংগ্রেসকে এখন কোনোভাবে, ধরুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করার জন্য আজকের অঙ্কের হিসেব কি? তৃণমূল কংগ্রেসের একটা অংশ ভেঙে গেল, তার সঙ্গে বিজেপি যোগ দিল, তার সঙ্গে সিপিআইএম যোগ দিল। এবারে প্রত্যেকটা জিনিসের সম্ভাবনা কিন্তু খুব বেশি নয়। হঠাৎ করে কোনো একটা কিছু ঘটে যাওয়া, যে কথাটা বিশ্বনাথ দা বলার চেষ্টা করছেন, সেই ঘটনাটা ঘটার জন্য যথেষ্ট সময় আছে, 1 বছরের ওপর সময়। কিন্তু তার জন্য যে নেতৃত্ব, তার জন্য মানুষ যে চাইছেন কিনা, এটাও তো ভাবতে হবে। তৃণমূল কংগ্রেস যে জিনিসটি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন, অর্থাৎ একেবারে ভারতবর্ষে অন্যান্যরা যে নিম্নবিত্ত মানুষের হাতে মাসে 1, 1.5, 2,000 টাকা পৌঁছে দাও এবং একেবারে তার উল্টো দিকে রিটার্ন হিসেবে ভোটটা নিয়ে নাও, এটা তো শুধু মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে বললে চলবে না। এখানে ক্ষতিটা দেশের কি হচ্ছে? এইভাবে টাকা দেওয়ার সঙ্গে 100 দিনের কাজটাকে 200 দিনের কাজ করা। দেখুন, 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার বোধহয় এবার 50-60 হাজার কোটি টাকা রেখেছে। আদতে মানুষকে কাজ দেওয়ার জন্য দরকার ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। এইগুলো নিয়ে, বা পশ্চিমবঙ্গেও তো 100 দিনের কাজের টাকা নিয়ে গোলমাল, মাথার ছাদ নিয়ে গোলমাল, আবাস যোজনা। এবার রাজনৈতিক আলোচনাগুলো যখনই রাজনৈতিক দলের সমীকরণে গিয়ে দাঁড়াচ্ছে, ইস্যু ভিত্তিক আলোচনা মানুষের কাছে পৌঁছচ্ছে না। বলছি স্যার, একনাথ সিন্ধের কথা বললেন, মানে একদম বলছে বিরোধীরা কি স্পেস নিতে পারবে না, সেই শাসক দল ভেঙে একনাথ সিন্ধে হতে হবে, তবে আমাদের রাজ্যে আর একটা বিরোধী প্রতিষ্ঠা হবে। মানে এখন যারা বিরোধী, আপনি শুভেন্দু অধিকারী বলতে পারেন, সুকান্ত মজুমদার বলতে পারেন, মোহাম্মদ সেলিম বলতে পারেন, সুজন চক্রবর্তী বলতে পারেন, মীনাক্ষী মুখার্জি, যারা রয়েছেন, কংগ্রেসের নতুন সভাপতি হলেন, তিনি যথেষ্ট চেষ্টা করছেন, একদম তিনিও একদম মানে তিনিও চেষ্টা করছেন যে অবস্থান বিক্ষোভ করে যদি কোনোভাবে দলটাকে তুলে আনা যায়, আগে এগোনো যায়। আইএসএফ থেকে যে পিয়ারুল ইসলামকে দেওয়া হলো, সে যথেষ্ট ফাইট দিয়েছে, তাও একনাথ সিন্ধের। এইবার আমি তোমাকে পরপর যে অন্য সম্ভাবনা কি আছে, দেখো, আমি বিশ্বাস করি যে বিজেপি আউটমোস্ট সর্বোচ্চ পর্যায়ে যদি মানে উদ্যোগ নেয়, তাহলে বিজেপি 120টার মতন আসন পশ্চিমবাংলার রাজনীতিতে পেতে পারে, তার বেশি নয়, সবচেয়ে বেশি। মানে সরকার একক ভাবে গঠন করতে পারবে এরকম ডেমোগ্রাফি পশ্চিমবাংলায় নেই একেবারে। মানে আমি বলছি, কতগুলো অ্যারেঞ্জমেন্ট করলে বিজেপি অপটিমামে পৌঁছতে পারে। বিজেপির অপটিমাম শব্দটা যখন ব্যবহার করছি, তখন কি কি শর্তের কথা বলছি। প্রথম শর্ত হলো, রাজ্য রাজনীতিতে সভাপতির পদে কিন্তু মানে খুব র্যাডিক্যাল লোক আনতে হবে। মানে সে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের মতন র্যাডিক্যাল লোক যদি না হয়, তাহলে বিজেপির কিন্তু চলবে না। 1, 2 হলো যে একেবারে মন্ডল থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে রাজ্য, প্রত্যেকটা মানে মানুষকে যুক্ত করতে হবে। অর্থাৎ রিতেশ তেওয়ারি এক সময় রাহুল সিনহার সাথে ছিল, তাই এখন নতুন টিমে ঢুকবে না, বা নতুন যারা এসছে তারা মানে অচ্ছুত হয়ে থাকবেন, বা নতুন যারা এসছেন তারা অতিরিক্ত গুরুত্ব পাবেন, বা রাজু বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের টিমে ছিলেন তাই তাকে বাদ দিয়ে রাখবো, সায়ন্তনকে বসিয়ে রাখবো।
এই ভাবনা, এই যে মানে নিকৃষ্টতম ভাবনা বিজেপি নেতৃত্বের মধ্যে আছে, এই নিকৃষ্ট ভাবনাটাকে মানে উৎকৃষ্টে পরিণত করতে হবে। তার মানে সবাইকে নিয়ে চলার মতন লোক চাই। এক হলো র্যাডিক্যাল লিডার চাই, দুই হলো যে সবাইকে নিয়ে চলা চাই। আর বিজেপির সবচেয়ে বড় সমস্যা হলো অর্গানাইজেশনাল সেক্রেটারি, যেটা আরএসএস থেকে আসে। অধিকাংশ ক্ষেত্রে তার রাজ্য রাজনীতি সম্পর্কে কোনো ধারণা থাকে না, অত্যন্ত মানে মানে বলা যায় নিম্নমানের মানে মেধা সম্পন্ন হয়। এবং আরএসএস থেকে আসা পশ্চিমবাংলার জন্য, আমি অন্য রাজ্যের কথা বলছি না, যিনি অর্গানাইজেশনাল সেক্রেটারি যারাই যখন হচ্ছে, পশ্চিমবাংলা কিন্তু ডুবিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবং তারা সব সময়ই দেখা যাচ্ছে যে দলের প্রয়োজনের থেকেও ওই কোটারি সিস্টেমের মধ্য দিয়ে দল পরিচালনা করে। ফলে আরএসএস এর থেকে আসা যে অর্গানাইজেশনাল সেক্রেটারি, তাকে অনেকটা র্যাডিক্যাল লোক হতে হবে, তাকে অনেক মানে অ্যাকোমোডেটিভ হতে হবে, তাকে অনেক বেশি ডাইনামিক হতে হবে। এটা গেল দুই। তৃতীয় হলো, সত্যি অমিত শাহ নরেন্দ্র মোদীরা কি পশ্চিমবঙ্গে পরিবর্তন চান, না মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোজান হর্স হিসাবে ব্যবহার করছেন? এটা একটা বড় প্রশ্ন। আমি কেন বলছি বারবার এই প্রশ্নটা আসছে, যে একের পর এক আমি তোমাকে ইস্যু বলতে পারি যে ইস্যুগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নরেন্দ্র মোদী এগোননি। আইএস আইপিএস দের, সত্যি আইএস আইপিএস দের যেভাবে রাজ্যে ব্যবহার করা হয়, সেই ব্যবহার বন্ধ করবার জন্য বা তারা যাতে ট্রান্সফার নিয়ে দিল্লিতে যেতে পারেন তার জন্য রুলস চেঞ্জ করার কথা ছিল। যেই মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে চিঠি পাঠালেন, আইএস আইপিএস দের রিফর্ম বিলটা অমিত শাহ তৈরি করেও মোদির জন্য সেটা প্লেস করতে পারেনি পার্লামেন্টে, এটা আমার মনে আছে। ফলে একই সাথে তোমায় বলতে পারি, ধরো সুজয় কৃষ্ণ ভদ্র বাইরে, সে একজন কর্মচারী, তার মালিক মানে সুজয় কৃষ্ণ ভদ্র জেলে 2 বছর ধরে, অথচ তার মালিক মানে মানে আমি বলছি যে মানে মানে মানুষকে বোঝে না, মানুষকে এত বলদ যে মানে এটা কি করে সম্ভব? মানে আমার আন্ডারে একটা কর্মচারী যদি থাকে, আমার একটা কোম্পানির যদি অন্যায় অবিচার করে থাকি আমি, তাহলে আমার তো কর্মচারীর থেকেও বেশি শাস্তি পাওয়ার কথা। কর্মচারী শাস্তি পাচ্ছে অথচ মালিক বাইরে। এটা কি করে হয় ঈশ্বর জানে, আমি জানি না। বিষটা একদম মানে নরেন্দ্র মোদী অমিত শাহ ট্যাসিড অ্যালায়েন্স ছাড়া এটা অসম্ভব। এবং আমি মানে বলছি যে দিল্লির নেতারা যদি মানে বিশ্বাসই না করে যে পশ্চিমবাংলায় পরিবর্তন চাই, বা আরএসএস থেকে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তোল্লা দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা হিসেবে চিহ্নিত করা হয়, আরএসএস এর দুর্গা। তাহলে আরএসএস এর দুর্গা সত্যি কি বিসর্জন চায় আরএসএস? আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে আরএসএস চায় না। আরএসএস কে ভীষণ নরম মনে হয় ওয়েস্ট বেঙ্গল কনটেক্সটে। ফলে মানে কতগুলো স্ট্রাকচারাল প্রবলেম আছে যে দিল্লির নেতারা কি আদতেও পরিবর্তন চায়? আরএসএস কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণ চায়, নাকি আবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপির বিরুদ্ধে অল আউট খেলতে চায়? আমার কিন্তু বারবার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপিকে রাখতে চায় পশ্চিমবাংলায় 35% মুসলমানকে সংগঠিত করবার জন্য। তাহলে দুইজনেরই মিউচুয়াল বেনিফিট। অল ইন্ডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী সব মানে যে মোর্চাটা আছে ইন্ডিয়া জোট, সেটাকে ঘেটে দেয় মাঝে মাঝে। আর এদিকে পশ্চিমবাংলাতে বিজেপি থাকলে বিজেপিকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে নিশ্চিত করা যায়। মানে এই যে একটা দেখো, এটার মধ্যে সত্যি মিথ্যা কোথায় আছে, কতটুকু আছে জানি না, কিন্তু পাবলিক পারসেপশন কিন্তু আজকে এই প্রশ্নটা আসছে যে ভারতবর্ষের সব রাজ্যে বিজেপি জিতলেও কেন পশ্চিমবাংলায় জেতে না? শুধু কি ডেমোগ্রাফিক কারণ? বা যদি ডেমোগ্রাফিকও কারণ হয়, তাহলে অপটিমাম সিটটা কেন পায় না? অর্থাৎ 100-র উপরে যে 120টা সিট পাওয়ার কথা, সেখানে কেন তারা মানে জয়ী হয় না? এবং কথা আপনি বলতে চাইছেন। আরো 2-3টে পয়েন্ট আমি বলতে চাই। সেটা হলো যে বিজেপিকে কিন্তু অবশ্যই মানে বারবার আমি বলছি আন্দোলনমুখী হতে হবে। প্রধান বিরোধী দল গণ আন্দোলনমুখী। আমি তোমায় বলছি যে ধরো পশ্চিমবাংলায় অসংখ্য প্রবলেম, ধরো 6 লক্ষ কর্মচারীর চাকরি মানে শূন্য পদে মানে বেকারদের চাকরি দিতে হবে, এই আন্দোলনই তো করা যায়। 6 লক্ষ মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনীতি করেছে যে ভাই স্থায়ী পদের চাকরি না দিয়ে টাকাগুলো বাঁচিয়েছে, সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, সেই টাকা দিয়ে কন্যাশ্রী দিয়েছে, যুবশ্রী দিয়েছে। অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নেন্স করতে গেলে, প্রশাসন চালাতে গেলে মিনিমাম লেভেলে পুলিশ প্রশাসন লাগবে, পুরকর্মী লাগবে, স্বাস্থ্যকর্মী লাগবে, ডাক্তার লাগবে, শিক্ষক লাগবে, কোথাও কিছু নেই। ফলে এই যে মানে 6 লক্ষ মানে সরকারি কর্মচারী মমতার আমলের অবসর নিলেন, এই শূন্য পদের নিয়োগের দাবিতেই একমাত্র সারা পশ্চিমবাংলার অল্প বয়সী ছেলে মেয়েদেরকে কাছে পাওয়া যায়। কিন্তু বিজেপি কিন্তু কখনোই কিন্তু গণ আন্দোলন বিশ্বাস করে না। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই, এরকম 100টা আমি মানে মানুষের অসুবিধের কথা বলতে চাই, যেগুলো মানে সেটা স্বাস্থ্য থেকে মানে পিডব্লিউ থেকে শুরু করে সেচ ব্যবস্থা, যেমন বাঁকুড়া পুরুলিয়াতে এখনো মানে এক ফসলি জমি, কেন 3 ফসলি জমি এখনো হবে না? এখনো মানে পঞ্চায়েত স্তরে মানে শস্য মানে সংরক্ষণের জন্য যে গোডাউন, সেই গোডাউন রাজ্য সরকার তৈরি করতে পারেনি। ফলে আমি বলছি যে সাধারণ কৃষক থেকে শুরু করে শ্রমিকের সাথে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি,
মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে বলেছিলেন যে শ্রমিকদের বীমা প্রকল্প চালু করবেন। আর আজকে পর্যন্ত কেউ বলতে পারবে এই যে এখানে যে যারা শ্রমিক কাজ করে, তোমার বাড়ির আশপাশে যে শ্রমিক কাজ করে, যে রান্নার কাজে শ্রমিক আছেন, মানে পরিচায়িকারা আছেন, বলতে পারবেন যে রাজ্য সরকার আমাদেরকে মানে ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা করে দিয়েছে? ফলে আমি বলছি হাজারো ইস্যু আছে, সেগুলো নিয়ে গণ আন্দোলন করতে হবে। এবং গণ আন্দোলনের তীব্রতা কোথায় হতে পারে? তুমি জানো যে আরজি করের ডাক্তারবাবুরা যখন অনশন শুরু করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হলেন তাদেরকে ডাকতে। মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করে আছেন তাদের জন্য, এবং শেষ পর্যন্ত কিন্তু বিনীত গোয়েলকে সরাতে হয়েছে। গণ আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা পরিবর্তন হয়, এটা বিজেপি রাজনীতির লোকরা যতদিন না বুঝবে, এবং এখনো যে সময় আছে 1.5 বছর অনেক সময়, এবং তৃণমূলের যে অন্যায় অবিচার অত্যাচার সর্বত্র, গণতন্ত্রের প্রশ্ন, সব মিলে কিন্তু গণ আন্দোলন করবার জন্য অনেক পরিসর আছে। কিন্তু শেষ পর্যন্ত কি এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে, এমন একটা বিজেপির নেতা পাওয়া যাবে যে নিজের জীবনকে বাজি রেখে ওই ডাক্তারবাবুদের মতন অনশনে পড়ে থাকবে 28 দিন? বলছি অনশন গণ আন্দোলন একদম বিশ্বনাথ স্যার সেটার কথাই বলছেন। আর উনি দীর্ঘদিন ধরে কালকেও উনি বিশ্লেষণ করেছেন গণ আন্দোলন, একটা জায়গায় উনি রীতিমতো বলে আসছেন গণ আন্দোলন। কালকে শুভেন্দু অধিকারীর মুখেও আমি শুনলাম তিনি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা বলছে গণ আন্দোলনের মধ্যে থেকে বিজেপির একটা উত্থানের কথা বলছে। আমি প্রথমে বিজেপিটা আলোচনা করছি কারণ রাজ্যের প্রধান বিরোধী দল, তারপর আমি সিপিএম কংগ্রেস, পরপর যাব আপনাদেরকে। একদম আপনারা বোরিং হবেন না রীতিমতো এই আলোচনায়। আজকের আলোচনা আমরা 26-এর ঠিক যখন ফল ঘোষণা হবে সেটার ক্লিপিংস আমরা তুলে রাখবো, রীতিমতো আপনাদের বঙ্গ টিভিতে থাকবে এই নজির আজকে যা বলছেন। তার মানে সর্বনাশ করবে আর কি, অর্থাৎ সেদিন যখন ফল বেরোবে লোকজন আমাদের আরো গালাগালি দেবে আর কি। প্রথমে একটা সব সম্ভাবনাই বলে রাখছি, কিন্তু তার মধ্যে এক একটা করে বার করে তো গালাগালি দেওয়া যাবে। আপনার ওই ইউটিউবের তলায় যে লেখাগুলো থাকে সেগুলো দেখলে তো আর বাড়ির লোকের সামনে অনুষ্ঠানই করা যায় না। দাদা তথ্যভিত্তিক কমেন্টস আসছে, আর তথ্য ছাড়াও তো কমেন্টস আসছে। এবার প্রথম যে কথাটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলার, যে বিশ্বনাথ দাকেই আমি দুটো প্রশ্ন রাখবো, আসলে এ দুটো জানা দরকার। যেমন এক হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স এর যে জায়গাটা, সেখানে হাড়োয়ার ফলাফল থেকে বিশ্বনাথ দা একটা সন্দেহ আমার মনে হচ্ছে সে দেখছেন। হ্যাঁ, এবার এই যে হাড়োয়ার ফলাফলে, হাড়োয়ায় তো একটা বড় হিন্দু জনসংখ্যা আছে, মানে একটা শতাংশ তো আছে, ধরুন 10, 12, 15, সেটা আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন। তা সত্ত্বেও বিজেপি তৃতীয় স্থানে চলে যাচ্ছে কেন? অর্থাৎ যে জায়গায় কম সংখ্যক মানুষ আছেন তারা তো চাইবেন তাদের প্রোটেকশনের জন্য তার দলটাকে ভোট দিতে, এরকম আমরা দেখেছি। কিন্তু হাড়োয়ার নির্বাচনে কিন্তু আইএসএফ দ্বিতীয় হয়ে গেল। এই জায়গাটা কি বিজেপির পক্ষে একটা অশনি সংকেত? আমি ভাবছিলাম বিশ্বনাথ দাকে জিজ্ঞেস করবো। এটা উইনিবিলিটির জায়গাটা, মানে যখন আমি নিশ্চিত যে এখানে 75% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, এখানে বিজেপির কোনো সম্ভাবনা নেই, তখন কিন্তু ফ্লোটিং ভোটাররা কিন্তু এর মধ্যে যুক্ত হচ্ছে না। মানে হিন্দু ফ্লোটিং ভোটাররা তারাও ভাবে যে কোনো তো সম্ভাবনাই নেই বিজেপির। স্ট্রাকচারালি বিজেপি রাজনীতি যেহেতু হিন্দুদের দ্বারা, মুসলিম যেখানে ধরো বেলডাঙ্গাতে 90% মুসলমান আছে, সেখানে কিন্তু বিজেপি যে প্রার্থী দিক না কেন ভোটাররা বিজেপির প্রতি আগ্রহ দেখাবে না। না, জনবিন্যাসে মানে যেহেতু বিজেপি মুসলমানদেরকে বাইরে রেখে রাজনীতি করে, এবং বিজেপি মানে শুভেন্দু অধিকারী পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে বলে যারা আমাদের সাথে আছে আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করব। ফলে সেখানে মুসলমানরা একদম সাইকোলজিক্যালি ডিসঅ্যাসোসিয়েটেড, মানে বিজেপির থেকে দূরে সরে আছে। বলে যে কনস্টিটুয়েন্সিতে 75% বা 90% মুসলমান লোক আছে, বাদ বাকি 20% বা 10% হিন্দু আছে, হিন্দু ভোটাররা তো আগেই বুঝে যাচ্ছে এই কেন্দ্রে কোনো মতেই আমরা সবাই ভোট দিলেও বিজেপির সম্ভাবনা নেই, প্রতিটি লোক ভোট দিলেও। ফলে ওখানে স্ট্রাকচারাল জায়গা থেকেই মানে হিন্দুরা অ্যান্টাগনিস্টিক অবস্থান নিতে চায় না, যেখানে যেহেতু জয়ের সম্ভাবনা থাকে না। আরেকটি প্রশ্ন আর কি বিশ্বনাথ দার কাছে, অন্য যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে বিজেপির গণ আন্দোলনের রূপটা কি? যেমন রাম মন্দির ধর্মভিত্তিক, বা অযোধ্যায় মন্দির নির্মাণ হলো, এই নিয়ে একটা হইচই চলে। কিন্তু আমাদের যে পুরনো মানে 1925 সালেই তো বিজেপির যে জন্ম, অ্যাকচুয়ালি বামপন্থীদেরও জন্ম, বিজেপিরও জন্ম। সামনের বছর দুটি দলেরই মানে নাম হয়তো বদলেছে, কিন্তু ভাবধারা তো বদলায়নি। 100 বছর হতে চলল, এবং দুটি ভাবধারাই মানে গায়ে কাঁটা দেয় ভাবতে গেলে যে আমাদের রাজনীতিতে এদের যে কন্ট্রিবিউশন, একদিকে যেমন কংগ্রেস একটা গোটা ফোরামের মতো একটা প্ল্যাটফর্ম, সেই সঙ্গে আদর্শগত ভাবনা একেবারে উল্টো, একটা বামপন্থীদের একটা দক্ষিণপন্থীদের। কিন্তু দক্ষিণপন্থীদের বা বিজেপি গোছের বা আরএসএস বা এনাদেরকে আমরা কখনো দেখেছি মানুষের রুটি রুজির পক্ষে বা কোনো একটা সাংস্কৃতিক ভাবনার ক্ষেত্রে একেবারে পথে নেমে আন্দোলন? ধর্মীয় ভাবনায় অবশ্যই খুব সফল আন্দোলন, এবং
92 এর পর যে ধরনের আন্দোলন বিজেপি করেছে তার ফলেই তো তারা আজ ক্ষমতায়, যেটা উত্তর ভারতে প্রভাব ফেলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে মধ্যবিত্ত নাগরিক সমাজ যারা অবশ্যই উদারবাদী, বিজেপির কি এরকম কোনো আন্দোলনের উদাহরণ আছে বিশ্বনাথ দা যেটা এদেরকে ছুঁতে পারে? একেবারেই নেই। মানে আমি তোমার সাথে 100% একমত, এবং আমি বিভিন্ন সময় বলেছি এই কথাটা, যে বিজেপি সর্বভারতীয় স্তরেও একমাত্র রাম মন্দিরের আন্দোলন ছাড়া তুমি বলতে পারবে না কর্ণাটকে বিজেপি কেন এসছে, গণ আন্দোলনের মধ্য দিয়ে আসেনি। রাজস্থানে গণ আন্দোলনের মধ্য দিয়ে আসেনি। ওই হিন্দুত্বের রাজনীতি করতে করতে কিন্তু ক্ষমতায় একের পর এক রাজ্যে এসছে। ফলে বিজেপির রাজনীতির সাথে আমি তোমায় বলছি গণ আন্দোলনের কোনো সম্পর্ক বা ইতিহাস খুব একটা নেই। একমাত্র রাম মন্দিরের যদি আন্দোলনটাকে তুমি গণ আন্দোলন বলো বা ধর্মীয় আন্দোলন বলো। পশ্চিমবাংলায় কিন্তু বিজেপির রাজনীতির নেতা, পশ্চিমবাংলায় যারা তৃণমূল থেকে বিজেপিতে এসছে, যেমন শুভেন্দু অধিকারী, তাদের বেসিক প্রবলেম মানে তাদের বিজেপির সাথে লড়াই করতে হচ্ছে ওই জায়গাটাতে। মানে যারা তৃণমূল থেকে বিজেপিতে এসছে, বা বঙ্কিম বাবুর মতন লোকরা, বঙ্কিম মন্ডল না কি নাম, ওই যিনি বিধায়ক বিজেপির হরিণঘাটার বিধায়ক, বঙ্কিম ঘোষ, তো এদের মতন যারা, মানে এরা সিপিএম থেকে এসছে, সিপিএম এর মন্ত্রী ছিল, মানে এরা কিন্তু মেইন প্রবলেমটা বিজেপির সাথে মানে ফেস করে। বা মিটিং, এই যে কালকেও শুভেন্দু অধিকারী বলেছে এত চিন্তন বৈঠক নয়, এত আলাপ আলোচনা নয়, অর্থাৎ ওই যে একটা ঘরের মধ্যে এত ঘরের মধ্যে শুধু বৈঠক 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 বৈঠকই চলছে, কিন্তু রাস্তায় কোথায় বিজেপি? এবং এটা কিন্তু শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে মানে সিপিএম থেকে আসা বঙ্কিম ঘোষ, এদের প্রত্যেকেরই বিরাট প্রবলেম। মানে এরা কিন্তু বিজেপিকে রাস্তায় নামাতে পারছে না। মানে এইখানে আমি বলছি রাস্তায় কোথায় বিজেপি? আপনাদের দুজনকেই প্রশ্ন থাকবে। শুধু আমি মিডিয়ার সামনে বলেই খালাস হয়ে গেলাম? আমি দলের মধ্যে যদি বলি, আমি যদি বারবার চিঠি করি, বারবার বলি কেন বিজেপি রাস্তায় নয়, তাহলে এইভাবে দল করা যাবে না, আমি তাহলে দল থেকে সরে যাব বা আমি তাহলে বসে যাবো, এইরকম যদি শুভেন্দু অধিকারী হুইপ দেয়, শুধু মিডিয়াতে বার্তা না। না দেখুন, এরকম দলের মধ্যেও নিশ্চয়ই কথা হয়। যেমন তৃণমূলের ক্ষেত্রে কি, তৃণমূলের নেতাদের দেখবেন টেলিভিশনে ভীষণ একে অপরের বিরুদ্ধে কথা বলেন। আসলে যদি সত্যি একে অপরের বিরুদ্ধে কথা বলতে হতো, আমি নিজে বিশ্বাস করি তৃণমূলের সেইটুকু সাংগঠনিক ব্যবস্থা আছে বা সেটুকু কাঠামো আছে যে চাইলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের সঙ্গে কথা বলতে পারতেন, পাশাপাশি বসে গোপনে ফোনে দলের যে স্ট্রাকচার তার মধ্যে। কিন্তু তা সত্ত্বেও কুণাল ঘোষ মহাশয় বা এনারা তৃণমূলের এই বাইরে বলাটা কেন? এই বলাটার নিশ্চয়ই একটা রাজনৈতিক ডিভিডেন্ট আছে। এই বলাটা মানুষের কাছে পৌঁছয়, তার থেকে তৃণমূল একই সঙ্গে তারাই শাসক তারাই বিরোধী এই জায়গাটা দখল করে। ফলে বিজেপির ক্ষেত্রে এই যে বলার জায়গাটা, তারা একটু তো সংগঠন ভিত্তিক দল। যেমন আপনি দেখবেন সিপিএম এর এত ভোট কমে গেছে, কিন্তু আজকে যদি শতরূপ ঘোষ আর মীনাক্ষী মুখোপাধ্যায় খুব তর্কাতর্কি করে, কিংবা দীপশিতা ধর আর কলতান যদি খুব তর্কাতর্কি করে, অবশ্যই খবর হবে। কিন্তু তাদের যে দক্ষিণপন্থী বা বামপন্থী দলগুলোর যারা সংগঠন ভিত্তিক, তাদের যে ধারা সেটা কংগ্রেসের মতো নয়। আপনার মনে থাকবে প্রণব মুখোপাধ্যায় মহাশয় এই যে কংগ্রেসের অফিসে এসে তার প্রায় জামা কাপড় ধরে টানাটানি, এই যে রাজনৈতিক সংস্কৃতি, ভালো খারাপ পরের কথা, এই যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা কিন্তু সম্ভবত শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে পরিবর্তন করতে পারবেন না। কারণ বিজেপি কিন্তু গোটা দেশের রাজনীতির দিকে নজর রাখে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের দলের মধ্যে তর্কাতর্কি যে টিভিতে কখনো বাইরে আসেনি এরকম নয়, মাঝে মাঝেই হয়তো কেউ কারোর বিরুদ্ধে বলে দিয়েছেন টুকটাক, বিশেষ করে দিলীপ ঘোষ তো মাঝে মাঝেই অনেক কথা বলে দেন। কিন্তু সেই জিনিসটাকে দল হিসেবে বিজেপি বা তাদের পরামর্শদাতা আরএসএস কখনো এনকারেজ করবে না। অর্থাৎ সিপিএম এর যদি 4টি ভোট বাড়ে, তা সত্ত্বেও মোহাম্মদ সেলিম বলবেন না শতরূপ আর দীপশিতাকে ঝগড়া করতে। এই জায়গাটা কিন্তু একটা চরিত্রগতভাবে সাধারণভাবে বিজেপি সিপিএম এর সঙ্গে তৃণমূলের পার্থক্য। সেই কারণেই হয়তো বিশ্বনাথ দা যা বলছেন তার একটা যুক্তি, যে শুভেন্দু অধিকারী বাইরে হঠাৎ করে পথে নামা এটা করতে পারছেন না, এবং তাদের তো চরিত্রগতভাবেই মানে মানুষের রুটি রুজির জন্য স্লোগান, বিজেপির এরকম কোনো উদাহরণ নেই। ফলে সেই জায়গাটা যদি সত্যিই তৈরি হয়, তাহলে ভারতের রাজনীতির ক্ষেত্রে, এবং দেখুন বিজেপি কিন্তু যেভাবে মহারাষ্ট্রের শেষ 4 মাস, বিশ্বনাথ দা যার কথা বারবার বলেন টাকা দিয়ে, এটা তো একেবারে বামপন্থী ভাবনা, এবং কিছু টাকা পয়সা দিয়ে মানুষের ভোট যেভাবে নিজেদের দিকে নিয়ে এলেন, কেউ ভাবতে পারেনি এত বিপুল জয়। ফলে বামপন্থীদের স্পেস যদি তৃণমূল কংগ্রেস বা বিজেপি নিয়ে নেয়, সিপিএম যদি কোনোভাবেই মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া, মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়ার কথা না বলতে পারে, তাহলে সিপিএম এর কাজ বিজেপি আর তৃণমূল করে দিলে আমরা এখানে বিজেপি আর তৃণমূল নিয়ে আলোচনা করবো, সিপিএম নিয়ে আলোচনার দরকার নেই। এই চ্যাটার্জি একজন প্রশ্ন করেছেন, উনি বলছেন যে আমরা সবসময় দেখি বামপন্থীরা ভোট ভাগ করে তৃণমূলকে অক্সিজেন দেয়, এটার কি কোনো পরিবর্তন হতে পারে? না, এটা এটা একটা ভুল ধারণা। এটা যারা না, মানে যারা দর্শক তোমার, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো
যে আপনারা প্লিজ ইতিহাসের দিকে তাকান। একাধিক বিরোধী রাজনৈতিক দল যখন থাকে তখন কোনো একটা দলের যদি সঠিক নেতৃত্ব দিতে পারে, গণ আন্দোলন গড়ে তুলতে পারে, তাহলে সমস্ত বিরোধী ভোটারদেরকে সন্নিবিষ্ট করে নিজের দিকে নিতে পারবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলো তখন কংগ্রেস দলও ছিল, বিজেপি দলও ছিল, আরো অন্য অন্য দলও ছিল, কিন্তু শেষ বিচারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে, সমস্ত বিরোধী ভোটারকে নিজের ছত্রছায়ায় আনতে পারলেন। বিজেপি আর বাম দুজনে তো আলাদা মতদর্শ, কোনোদিন এক হওয়ার কি সম্ভব? আবারও তোমায় বলছি, এই যে মানে বামেদের অবশিষ্ট ভোটটা যে বিজেপি আনতে পারছে না, তার একটা বড় কারণ কিন্তু গণ আন্দোলন না করা। ওই যে পশ্চিমবাংলার ট্র্যাডিশনে আমি তোমায় বলছি, না 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 প্লিজ একটু একটু শোনো ভালো করে, একটু মানে এটা একটু মানে এটা একাডেমিক জায়গা বোঝার। সেটা হলো যে যে বাম মানে বিজেপি যে ভোটটা চাইছে অন্য রাজ্যে, মানে ধরো বিহারে কিভাবে বিজেপি জিতেছে, উত্তরপ্রদেশ কিভাবে জিতেছে, এই মহারাষ্ট্রে ভোটটা কিভাবে, এখানে মানে বিজেপির মূল জায়গাটা হলো মেরুকরণ করো। বিজেপি পরিষ্কার করে বলতে গেলে হিন্দুদের রাজনৈতিক দল, এবং হিন্দুদের জন্যই তারা কিন্তু মানে মানে প্রচার করে এবং হিন্দুদের জায়গা থেকেই কিন্তু ভোট করে। কিন্তু পশ্চিমবাংলায় কেন মেরুকরণ হচ্ছে না, অন্য রাজ্যে হচ্ছে, পশ্চিমবাংলায় হয় না কেন? পশ্চিমবাংলায় দুটো কারণে হয় না। একটা হলো পশ্চিমবাংলায় এখানে প্রথম ব্রিটিশরা এডুকেশন সিস্টেম চালু করেছিল, ফলে এখানে একটা পাশ্চাত্যের শিক্ষার প্রচার ঘটেছিল 18 19 সেঞ্চুরিতেই। ফলে এখানে একটা লিবারাল মনের বিরাট সংখ্যক মানুষ আছে। ধরো XYZ তৃণমূল বিরোধী, কিন্তু দেখা যাচ্ছে বিজেপিতে যাচ্ছে না, কারণ তারা সিপিএমও যাচ্ছে না, কিন্তু তারপরেও তারা কিন্তু সিপিএম বা বিজেপিকে সমর্থন করতে পারছে না। তার কারণ তার একটা উদার মনোভাব আছে। ফলে উদারবাদী এক শ্রেণীর বড় সংখ্যক মানুষ পশ্চিমবাংলায় আছে, আর হলো দীর্ঘ বামপন্থী ট্র্যাডিশন আছে। ফলে এই যে দুই ধরনের মানুষ, যারা হিন্দু মানুষ অথচ তারা হয় বামপন্থী অথবা উদারবাদী, এই দুই শ্রেণীর মানুষকে কিন্তু বিজেপি টানতে পারে তখনই যদি বিজেপি সাধারণ মানুষের স্বার্থগুলোকে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলে। কেন আমি বারবার গণ আন্দোলন বলছি, যে প্লিজ একটু বোঝো, পশ্চিমবাংলায় অন্য রাজ্যে, পশ্চিমবাংলার বাইরে অন্য রাজ্যে বিজেপি হিন্দুত্বের তাস খেলেই মেরুকরণ করে ক্ষমতা এসে গেছে, কিন্তু পশ্চিমবাংলাতে যেহেতু গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে যুক্ত করতে হয়, ফলে পশ্চিমবাংলাতে যতক্ষণ পর্যন্ত তুমি গণ আন্দোলন গড়ে তুলতে না পারছো, মানুষের মানে ভাবনা চিন্তাগুলোকে সঙ্গে না নিতে পারছো, সরকারকে বাধ্য না করতে পারছো, তোমাকে বিকল্প ভাববে না, মানে এই উদারবাদীরা এই বিজেপির সাথেই যুক্ত হবে, এই বামপন্থীদের একটা অংশ বিজেপিতে যুক্ত হয়েছে, আরো বাকি অংশটাও যুক্ত হবে। যদি তুমি গণ আন্দোলনের মধ্য দিয়ে তুমি পশ্চিমবাংলাতে একটা বিকল্প শক্তি হতে পারো, সেই কারণে আমি বলছি যে গণ আন্দোলনটা কেবলমাত্র বিজেপির এক্সপ্যানশনের জন্য নয়, বিজেপির উইনেবিলিটি তৈরি করতে গেলেও গণ আন্দোলন দরকার। মানুষকে সংযুক্ত করবার প্রশ্নে কেবলমাত্র মেরুকরণ দিয়ে পশ্চিমবাংলায় বারবার দেখা যাচ্ছে হচ্ছে না। মেরুকরণ একটা জায়গা পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু তোমাকে যে উইনেবিলিটি তৈরি করতে হয়, তাহলে আরো সংখ্যক উদারবাদী এবং বামপন্থী মানুষকে বিজেপির ছত্রছায়ায় ঢোকাতে হবে এবং তৃণমূলের একটা অংশকে ঢোকাতে হবে, এবং সেটা তখনই সম্ভব যদি তুমি জনগণের স্বার্থ নিয়ে আন্দোলন করে তুলতে পারো। আমি বলছি স্যার যেটা বলছে একদম, আমি বলছি স্যার একটা কথা, স্যার গণ আন্দোলনের কথা বলছে, আমি বলছি সম্প্রতি ছাত্র আন্দোলন হলো, তখন জাতীয় পতাকা নিয়ে একটা আহ্বান করলো, সে যে স্তরের ছাত্র তার পেছনে কে আছে আমি জানার চেষ্টা করছি না, কিন্তু আমি বলছি ছাত্ররা যখন আন্দোলন করলেন নবান্ন ঘেরাওয়ের মতো একটা রীতিমতো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভয় পেয়ে 10টার সময় নাকি চলে গিয়েছিলেন, এরকমই মন্তব্য শোনা যায়। আমি বলছি যখন ছাত্র আন্দোলন হলো তখন কেন বামেরা বলে দিল আমরা এই আন্দোলনে নেই, আমরা এক হব না, কিন্তু ইস্যুটা কিন্তু অন্যরকম ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, কিন্তু তাহলে কেন এক হলো না? প্রথম বক্তব্য হচ্ছে যে রাজনৈতিকভাবে আমরা যখন বিশ্লেষণ করি আমাদের মূলত শাসকের বিরুদ্ধে কথা বলাটাই আমি মনে করি গণতান্ত্রিক প্রেক্ষিতে কাম্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার তীব্র সমালোচনা হবে, কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে এই কথাটা বলতেই হয় যে পশ্চিমবঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন ছেড়ে পালিয়ে যেতে হবে। যে ধরনের সাহসী রাজনীতি তিনি করেছেন সে রাজনীতির অনেকটাই ভুল, তার রাজনীতিতে আদর্শের অনেকটাই অভাব আছে, কিন্তু যে সাহসটা দেখিয়ে তিনি রাজনীতি করেছেন তাতে বিজেপি বা সিপিএম এর এই মুহূর্তে যারা আছেন তারা একটা বড় মিছিল নিয়ে গিয়ে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেলেন, এই ধরনের কষ্টকল্পনা আমার মনে হয় করার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র বিচলিত হন বলে মনে হয় না, এবং এই ধরনের নির্বাচনী ফলাফল তার যে সেট অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি তার মধ্যে বিপুল আধিপত্যবাদ আছে,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মুখোমুখি লড়াই করার মতন জায়গায় অবশ্যই শুভেন্দু অধিকারী হয়তো কিছুটা ক্ষেত্র প্রস্তুত করতে পারতেন, হয়তো মীনাক্ষী মুখোপাধ্যায় কিছুটা পরিস্থিতি তৈরি করতে পারেন, কিন্তু তাদের যে আরো অনেক বেশি পরিণতির মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে তাদের এই জায়গাটায় কিন্তু পৌঁছতে হবে। বিজেপির যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের প্রতিটি বৈশিষ্ট্য যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই আন্দোলনকে সাধারণ ছাত্র আন্দোলন বলা যায় না, বৈশিষ্ট্যগুলো নেই। ছাত্র আন্দোলন ডাক্তারবাবুরা যে আন্দোলনটা করেছেন জুনিয়র ডাক্তারদের, তার বরং অনেকটা ছাত্র আন্দোলনের চরিত্র ছিল। যে কথাটা বিশ্বনাথ দা বারবার বলছিলেন, ছাত্র আন্দোলন, দক্ষিণপন্থী ছাত্র আন্দোলন কি আমরা কোথাও দেখেছি? সারা পৃথিবী জুড়ে দক্ষিণপন্থীদের যে আন্দোলনগুলো হয়, অর্থাৎ কিছু মানুষ একসঙ্গে হয়ে তারা বলছেন আমরা একটা সঠিক রাষ্ট্রীয় ব্যবস্থা চাই, জাতীয়তাবাদ চাই, আমরা বাইরের লোককে ঢুকতে দেবো না, এই ধরনের যে কথাগুলো, যেটা ঝাড়খণ্ডে এবার বিজেপি কিছুটা চেষ্টা করেছিল, সেই আন্দোলনের ছাত্র আন্দোলনের ধারা নয়, যে কোনো সারা বিশ্ব জুড়ে ছাত্র আন্দোলনের ধারা একেবারে বামপন্থী। এমন একটা ইস্যু যেটাই বিজেপি বাম কি এক হতে পারে? এই প্রশ্ন দেখুন, রাজনীতি তো সম্ভাবনার শিল্প, এবং মানে একই শতরঞ্চিতে কে যে কোথায় বলতে বসতে পারেন, আমি আরো অনেক এই কথাটি আরো অনেক খারাপ ভাবে বলা যায়, সেটা এটা মুশকিল আছে এই মুহূর্তে। কিন্তু আমরা যতই ভারতবর্ষ নিয়ে খারাপ কথা বলি, ভারতবর্ষে খাদ্যের অভাব কিন্তু আর সেভাবে নেই, এত লোককে রেশন দেওয়া যাচ্ছে। এবং একটু অঙ্ক কষলে দেখবেন ভারতে যে পরিমাণ সবজি শস্য উৎপন্ন হয়, তাতে যদি একেবারে বন্ধুত্বপূর্ণ ধনতন্ত্র দিয়ে বিজেপি সব সবজি তার বন্ধুদের না দিয়ে দেয়, তাহলে ভারতবর্ষের গরিব মানুষের, নিম্নবিত্ত মানুষের, খেটে খাওয়া মানুষের খাদ্যের কোনো অভাব হওয়ার কথা না। বামপন্থীরা এই কথা বলেছিলেন 2004-এ, যখন ইউপিএ সরকার, স্বামীনাথন কমিশন, তখন কিন্তু বামপন্থীদের সামনে সুযোগ ছিল, তারা সেই কথা বলেছিলেন, 100 দিনের কাজ শুরু হয়েছিল, আজকের রেশন ব্যবস্থা শুরু হয়েছিল। মুশকিলটা বামপন্থীদের ব্যাপারে যেটা সমস্যা আছে, বামপন্থীদের নিয়ে আলোচনা করছি বলে ভাববেন না যে ওই ওনাদের যে বিজ্ঞাপন বেরিয়েছে তাতে এক্ষুনি আবেদন করছি, কিন্তু যেটা মানে মুশকিলের, হ্যাঁ চেষ্টা করছে, কিন্তু আমি বলছি না বলছি বামপন্থীদের নিয়ে আলোচনা করছি কিন্তু অ্যাপ্লাই করছি না আর কি। তা সেইটা যে বলার জায়গাটা, সেটা হচ্ছে দেখুন একটু ভালো করে যদি ভাবেন যে 2004 থেকে ভারতবর্ষের নিম্নবিত্ত মানুষদের জন্য যে রাজনীতির কথা ইউপিএ সরকার বলল, কংগ্রেসের সঙ্গে সিপিআইএম দাঁড়িয়ে সরাসরি বলল, সেইখান থেকে তাদের প্রকাশ করা কি বললেন একেবারে লক্ষ্য করে দেখুন। যে কথাটা বললেন সেটা একেবারে উচ্চবিত্তদের বিষয় নিয়ে আলোচনা, কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি কিরকম হবে, দেশের গরিব মানুষের দায় বেশি কংগ্রেসের সঙ্গে থেকে, নাকি কোথায় কোন পরমাণু চুক্তি হচ্ছে যার ইলেকট্রন কোথায় ঘুরছে গরিব মানুষের কথা না ভেবে এইভাবে। তিনি তো একা নন, সিপিএম এর আগে জ্যোতি বসুকেও প্রধানমন্ত্রী হতে দেয়নি। তাদের আলোচনাগুলো, বারবার এই কথাটা বলছি, সিপিএম কিন্তু একদিকে বলছে আমরা বামপন্থী দল, কিন্তু আদতে সিপিএম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, বিজেপি বিরোধীদের কথা যখন এত করে বলতে চাইছে, কেন্দ্রীয় স্তরে ধর্ম নিয়ে আলোচনা করছে, মানুষের রুটি রুজির জায়গায় 2004-2005-এ স্বামীনাথন কমিশন, স্বামীনাথন স্যার মারা গেছেন কিছুদিন আগে, এই যে জায়গাগুলোয় বামপন্থীদের দিয়ে অবদান, এবং দ্বিতীয় 77-এ ক্ষমতায় আসার পর 77 থেকে 91, এই 14 বছর প্রথম 3 বামফ্রন্ট সরকার, তাদের যে অবদান, এই অবদানগুলো বামপন্থী নেতারা বোধহয় সম্পূর্ণ ভুলে গেছেন। এই জায়গাগুলো তারা কিছুতেই সামনে আনছেন না। তারা কি নিয়ে রাজনীতি করছেন? বারবার এই দুর্নীতির কথা, দুর্বৃত্তায়নের কথা, কিন্তু তারা কি দেবেন? তারা কেন বলতে পারছেন না যে ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের মানুষকে 5,000 টাকা করে প্রতিটি পরিবারকে দেবো, এবং অঙ্ক কষে দেখানো যায় যে পশ্চিমবঙ্গে প্রায় আমাদের 11 কোটি 12 কোটি মানুষ আছেন, এবং 1 কোটি মতন পরিবারকে মাসে 5,000 টাকা করে দিতে গেলে কি লাগে, বছরে 5 60,000 টাকা, 60,000 কোটি টাকা যদি দেয়া যেত, তাহলে এই কথাটা তারা বলছেন না কেন? রাহুল গান্ধীও তো সাহস করে 1 লক্ষ টাকা করে মানুষকে দেওয়ার কথা বলেছেন। প্রথম হচ্ছে বলতে হবে, এবং দ্বিতীয় তার বিশ্বাসযোগ্যতা আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষদের হাতে টাকা দেওয়ার কথা যখন বলছেন, তার বিশ্বাসযোগ্যতা আছে, টাইমিংটা দুর্দান্ত করছেন, ভারতের ব্যাটিং এর মতো সেকেন্ড ইনিংসে এমন টাইমিং করলেন, লোকসভা ভোটের আগে ঠিক মানুষের অ্যাকাউন্টে টাকা বেড়ে ঢুকে গেল ভোটের আগে। এই যে টাইমিং, এই ভাবনা এবং বিশ্বাসযোগ্যতা, বামপন্থীরা তো কেরালায় আছেন, উদাহরণ দিয়ে দেখান না, কেরালায় কি গরিব মানুষ নেই? খুবই ভালো একটা জায়গা, কোনো কথা হবে না, দেশের মধ্যে সবচেয়ে শিক্ষিত, ভালো আর্থিক যোগান আছে মধ্যপ্রাচ্য থেকে। তাহলে তারা সেইখানে করে দেখাতে পারছেন না কেন যে কেরলের গরিব মানুষদের জন্য তারা আর্থিক কি কি সুবিধা দিচ্ছেন, তার লিস্টটা কোথায়? তাদের কাছ থেকে শিখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে লাডলি বহিন যোজনা, কর্ণাটকে কংগ্রেস, মহারাষ্ট্রে বিজেপি, তারা
বহু ভোটে জিতে যাচ্ছে মানুষের হাতে টাকা পৌঁছে দিয়ে। আমি আশা করি ভুল করছি না, যেটুকু খবরের কাগজ পড়ি, আজকাল তো সত্যি ইন্টারনেটে অনেক ভুল খবর আসে। সিপিআইএম এর একটা কোনো জায়গায় পরিষ্কার করে একটা লেখা দেখান তো যে আমরা ক্ষমতায় এলে মানুষের হাতে এই ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করব, 100 দিনের কাজের টাকা মানুষের কাছে যাতে বেশিভাবে পৌঁছয়, যদি 200 দিনের কাজ হয় কাজ দেবো। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশ্বনাথদা যে কথা বারবার বলেন, এই যে শূন্য পদে চাকরি, তাই নিয়ে সিপিআইএম এর একেবারে সঠিক বক্তব্য যে এত এত চাকরি ফাঁকা আছে, এত এত চাকরি আমরা ক্ষমতায় এলে দেবো। আসল কথাটা হচ্ছে তারা নিজেরা যে আন্দোলনমুখী হবেন সেই দায় তাদের নেই। বামপন্থী নেতৃত্বের মধ্যে মানুষের রুটি রুজির জন্যে যে লড়াই, সেটা করতে গেলে রুটি রুজির ভাবনা ভাবতে হয়। তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতাকর্মী আছেন যারা কিন্তু রাজনীতি নির্ভর, পলিটিক্যাল ক্লায়েন্টেলিজমের চক্করে তারা পড়ে আছেন। তাদের কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতার থেকে যদি একবার চলে যায়, সেক্ষেত্রে তাদের পক্ষে কিন্তু ভীষণ বিপদ হবে। এই জায়গায় তাদের লড়াইটা একেবারে মাটির কাছের লড়াই। সে লড়াইকে আপনি দুর্বৃত্তায়ন দুর্নীতি বলতে পারেন, কিন্তু তার নিজের সংসারকে বাঁচানোর লড়াই। আপনি সিপিআইএম এর একজন ভালো নেতাকে দেখান যার সিপিআইএম ক্ষমতা এলে যিনি ভাবছেন যে আমি দুবেলা পেট ভরে খেতে পাবো। এই পরিস্থিতিটাই নেই। তৃণমূল কংগ্রেস কিন্তু নিম্নবিত্ত মানুষকে দুর্নীতির মাধ্যমে হোক, দুর্বৃত্তায়নের মাধ্যমে হোক, লুম্পেন প্রলেতারিয়েত বলে যে কথাটা আমরা ব্যবহার করি তাই হোক, তারা যেভাবে নিম্নবিত্ত মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, তার মধ্যে প্রচুর রাজনৈতিক ভুল আছে, তার মধ্যে দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচুর বাধা আছে। রাজ্যের মধ্যবিত্ত মানুষদের সম্ভাবনা একেবারে সেই স্বপ্নগুলো নষ্ট করে দেওয়ার জায়গা আছে, কিন্তু নিম্নবিত্ত মানুষ বেশি ভোট দেন, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস দুর্দান্ত ভাবে পৌঁছে গেছে। এবং সেইখানে কনভিন্সিং উত্তর বিজেপি, সিপিআইএম বা সিপিআইএম তো এখন যারা তৃণমূলকে সমর্থন করে অতিবাম সিপিআইএমএল, তাদেরও সিট ফিট ছেড়ে দিচ্ছে, ভোট বাড়ছে না কিছু, কিন্তু সিপিআইএম নিজে সামনের থেকে ভোটে দাঁড়ানোর যে সাহস, যেটা তালডাংরায় তারা দেখাতে পেরেছেন, যেখানে সব নেতৃত্ব একসঙ্গে চেষ্টা করবেন, চেষ্টাটাই তো নেই। তারা একটা আসন জিতে দেখান, সামনের 2026 অব্দি তারা বলুন যে বরানগর কেন্দ্রে আমরা এমন একটা প্রার্থী দেবো, আমাদের সব নেতা গিয়ে লড়াই করবে, সেই লড়াইটাই নেই। আমি বলছি স্যার এবার আমি কতগুলো জিনিস এইবার তোমার, কারণ আমার ধারণা তোমার দর্শক যেগুলো ডিটেইলিং কতগুলো জিনিস বলি, যে ধরো লক্ষ্মীর ভান্ডার যদি মানে দিয়েই কি সব জয়টা হয়, এটা তো প্রশ্ন। ধরো কালকের থেকে একটা ন্যারেটিভ আমিও বলছি যে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার একটা মেজর ফ্যাক্টর, অবশ্যই ফ্যাক্টর, কিন্তু লক্ষ্মীর ভান্ডার মানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে থাকেন 2,20,000 22 লাখ, এখনো 2,22,00,000, সেটা যদি উনি 8 কোটিতে নিয়ে যান, তাহলে কি আরো ভোট কমে যাবে বিরোধীদের? আমি কিন্তু মনে করি যে এর একটা কাউন্টার দেওয়ার সুযোগ আছে। ধর সবটাই যদি লক্ষ্মীর ভান্ডার দিয়ে নির্ধারিত হতো, তাহলে তমলুকে বিজেপি জিতলো কেন, তাহলে কাঁথিতেই বিজেপি জিতলো কেন, বা 12টা সিটে তৃণমূল হেরে গেল কেন? তার মানে আরো কিছু ফ্যাক্টর আছে। বিরোধীদের কাজ হলো সেই ফ্যাক্টরগুলোকে দেখা। দেখো আমি বলছি বারবার, লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাউন্টারটা করে সেটা হলো, দেখুন আমরাই প্রথম আপনাদেরকে টাকা দিচ্ছি, মা বোনদের জন্য উন্নতির জন্য আমরা ওই টাকা দিচ্ছি ইত্যাদি। বিরোধীরা কি এই গিল্টিটা তৈরি করতে পারে? মানে দেখো, রাজনীতি প্রচার হলো গিল্টি তৈরি করা, কাউন্টার গিল্টি মানে মানে দিয়ে গিল্টিকে ভাঙা, ন্যারেটিভ তৈরি করা, কাউন্টার ন্যারেটিভ তৈরি করা। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে আমরা দেখো তোমাকে টাকা দিচ্ছি, তখন বিরোধীরা কি এই প্রশ্নটা রাখতে পারেন যে আপনি টাকা পাচ্ছেন কিন্তু সমাজের মা বোনদের ইজ্জতের বিনিময়ে? বলে কেন? বলে আজকে আপনাকে টাকা দিতে গিয়ে পুলিশ প্রশাসন ঠিক মতন মানে কর্মী নিয়োগ করতে পারছে না, মডার্নাইজেশন করতে পারছে না, বিভিন্ন দপ্তরের নিয়োগ বন্ধ হয়ে আছে, ফলে সুশাসন নেই। ফলে আপনাকে 1,000 টাকা বা 1,500 বা 2,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু রীতিমতন সম্ভ্রমের শিকার। আপনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আপনার ভবিষ্যতের যারা আছেন মানে আপনার সন্তান, তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারছে? আপনাকে এইটা মানে এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনার পাশের স্কুলটাতে কি শিক্ষক আছে? কেন আপনার পাশের স্কুলটাতে এখনো পুরনো পদ্ধতিতে ব্ল্যাকবোর্ডে পড়ানো হয়? কেন এখনো সেখানে মডার্ন গেজেট, অর্থাৎ সেখানে ইলেকট্রনিক গেজেট অথবা কম্পিউটারের শিক্ষা নেই? আপনি মানে ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষের ছেলে মেয়েদের যে স্কুলে যায়, সেই স্কুলে শিক্ষক নেই, পঠন পাঠন নেই,
মানে কার্যত বলা যায় যে শিক্ষা ব্যবস্থাটাই উঠে গেছে। কয়েকদিন আগে আনন্দবাজারে দেখেছো যে মানে কাগজ পর্যন্ত নেই, চক ডাস্টার কেনার পয়সা নেই। ফলে এই প্রশ্নগুলোকে যুক্ত করে গিল্টি আনা, মানে মানে মনের মধ্যে যাতে পাপকরা গিল্টি ফিল করে যে হ্যাঁ আমি টাকাটা নেই জন্য কার্যত আমি সরকারকে সমর্থন করার জন্য সরকার নন গভর্নেন্স দিয়ে রেখেছে, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার, আমার মানে নিরাপত্তা অন্ধকার। এই প্রচারটা কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে করা, এইটা কিন্তু আমি বলছি প্রচারের ঘাটতি ভয়ঙ্কর। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভ তৈরি করছে সেই ন্যারেটিভেই বামেরা বা বিজেপি নেতারা কিন্তু রেসপন্স করছে, তারা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার কথা কখনোই ভাবছে না। এক, দ্বিতীয় যেটা, দিল্লিতে তুমি সরকার চালাও, পশ্চিমবাংলার মানুষকে তুমি কোনো প্রত্যাশা তৈরি করতে পেরেছো? মানে গত নির্বাচনের পরে 18টা এমপি জিতলো, অথচ তোমার পূর্ণাঙ্গ মন্ত্রী নেই। এবার 12টা এমপি জিতলো, তোমার কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী নেই। তুমি দিল্লির থেকে আলাদা কোনো স্পেশাল প্যাকেজ দিয়ে মানুষকে যে অ্যাসপিরেশন তৈরি করা, মানুষের প্রত্যাশার পারদ তৈরি করা। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন আমরা দেখেছি যে রেলমন্ত্রককে সামনে রেখে হাসপাতাল তৈরি করব, ঘোষণা একের পর, 14টা কারখানা তৈরি করে দিব, মানে স্টেডিয়াম তৈরি করে দেবো, কিচ্ছু হয়নি। কিন্তু মানুষের মধ্যে এই প্রত্যয় তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন প্রকল্প আনবে, আমাদের জন্য উন্নতি করবে, আধুনিক করণ করবে। ফলে বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীরা শুধু ভাষণবাজি বছরকে বছর করে যাচ্ছেন। কেন মানে জেলা ভিত্তিক কোনো প্রকল্প আসেনি? তুমি আমায় বলো তো 2021-এর, আরে 21 সালের আমি বলছি, 21 সালে তুমি প্রতিশ্রুতি দিয়ে গেলে যে তুমি মানে নারায়ণী সেনা করবে, অর্থাৎ ভারতবর্ষের সেনাবাহিনীতে আরেকটা রেজিমেন্ট তৈরি করবে। তুমি আজকে ইয়েদেরকে রাজবংশী কমিউনিটির লোক ছেলেদেরকে নিয়ে কেন নারায়ণী সেনা তৈরি করলে না? এরকম একাধিক প্রতিশ্রুতি আমি তোমায় বলতে পারবো। শুধু নির্বাচনের সময় ভাষণবাজি করছো, তুমি মানুষের প্রত্যাশাও তো তৈরি করতে হবে। এবং এইটা আমি তোমায় বলতে চাই যে বিজেপি কিন্তু মানে সারা ভারতবর্ষের যেমন জন্য একটা রণকৌশল রাখে, সেই রণকৌশলটা ভাঙতে হবে। পশ্চিমবাংলার জন্য কিন্তু স্পেসিফিক রণকৌশল দরকার। আর পশ্চিমবাংলার যে উইংগুলোতে মানে গণসংগঠন নেই, পশ্চিমবাংলার রাজনীতি যেহেতু গণ আন্দোলনের মধ্য দিয়েই গড়ে ওঠে, ফলে বিজেপিকে ভাবা দরকার যে বিদ্যার্থী পরিষদ কিন্তু তাদের মানে আরএসএস এর সংগঠন, কিন্তু বিজেপি সরাসরি সংগঠন সারা দেশে নেই। পশ্চিমবাংলার জন্য কোনো বাফার জন্য কোনো সংগঠন তৈরি করা যায় কিনা, মানে ছাত্র সংগঠন তৈরি করা যায় কিনা, যুব সংগঠনগুলোকে পরিষ্কার করে ওই মানে মানে না, যুব সংগঠনগুলোকে কোনো অটোনমি দেয় না। মানে তোমাকে শিক্ষক সংগঠনের কোনো অটোনমি নেই, তারপরে তোমার গিয়ে মহিলা সংগঠনের কোনো স্বাধীনতাই নেই। প্রত্যেকটা জায়গায় ব্লক থেকে তৈরি করে মানে মন্ডল থেকে শুরু করে একেবারে রাজ্য স্তর পর্যন্ত অটোনমি দিয়ে গণ আন্দোলনে পরিচালনা করা। এবং আমি তোমায় বলছি যে রাজ্যের জন্য কিন্তু একটা রণকৌশল যথেষ্ট নয়। মানে কোচবিহারের যে রণকৌশল হবে আর বাঁকুড়ার রণকৌশল এক হতে পারে না, শহরাঞ্চলে যে রণকৌশল হবে গ্রাম অঞ্চলে হতে পারে না। ফলে ভিন্ন ভিন্ন জায়গার জন্য রণনীতি তৈরি করা, সেই ড্রাফট কোথায়, সেই রণনীতি কোথায়? এবং মানে আমি তোমাকে একই সাথে বলছি যে ওই ভোটের আগে একেবারে শেষ লগ্নে গিয়ে তুমি প্রার্থী তালিকা ঘোষণা করছো, এটা আরেকটা ব্লান্ডার। কেন মানে প্রার্থীদেরকে আগের থেকেই মানে যাদেরকে তুমি লড়াই নামাবে তাদেরকে প্রজেক্ট তুমি করছো না কেন? তাদেরকে মানে কনস্টিটিউয়েন্সি ধরে প্রজেক্ট করা দরকার। আর যে তুমি ইলেকশন ম্যানিফেস্টো ওই অমিত শাহ ভোটের দুদিন আগে টিভির সামনে প্রচার করে, সেটা অমিত শাহ মানে ভোটের 3 দিন আগে টিভির সামনে প্রচার না করে প্রার্থী তালিকা যেমন আমি আগে ঘোষণা করার কথা বলছি, যুবকদেরকে গুরুত্ব দিয়ে, স্থানীয় ছেলেদেরকে গুরুত্ব দিয়ে। আর একইভাবে আমি তোমায় বলবো যে ওই টিভির জন্য মানে ভোটের 2 দিন আগে ওই অমিত শাহ হাসি হাসি মুখ দিয়ে ওই ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণা করছে, ওইটা না করে একেবারে পরিষ্কার 294টা বিধানসভার জন্য আলাদা আলাদা ম্যানিফেস্টো দরকার। 294টা বিধানসভায় আলাদা আলাদা মানুষের সাথে কথা বলে সেই এলাকার যে সমস্যা, সেই সমস্যাকে কি করে অ্যাড্রেস করবে সরকারে আসলে সেই তাকে জানাতে হবে, এবং সেটা 1 বছর আগেই করতে হবে। অর্থাৎ পাবলিকের নজরে আনতে হবে, পোস্টার ব্যানারের মাধ্যমে সেই কনস্টিটিউয়েন্সি ভিত্তিক যে ইলেকশন ম্যানিফেস্টো সেটা 1 বছর আগে ঘোষণা করতে হবে। ওই অমিত শাহ শেষ বেলায় এসে হাসি হাসি মুখ দিয়ে বই বুকের সামনে ধরলো, ওটা কোনো ইলেকশন ম্যানিফেস্টো। শুভঙ্কর হলো নরমপন্থী নেতা, শুভঙ্কর নরমপন্থী নেতা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সাথে ভালো টার্মস কন্ডিশনের কনটেক্সটেই কিন্তু শুভঙ্করকে করে বসানো হয়েছে। ফলে শুভঙ্করকে মানে বসানোর মধ্য দিয়ে দল চাঙ্গা হবে এই ভাবনা কাজ করেনি এখানে। মানে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীরা একটা ক্রাইটেরিয়াতেই শুভঙ্করকে সভাপতি করেছে,
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক রক্ষা করো, অল ইন্ডিয়াতে যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটে মমতা যাতে বিগড়ে না যায়। ফলে অধীর চৌধুরীর মতন লোককে যদি রাখি, প্রতিনিয়ত যে সমালোচনা করে, তীব্র আন্দোলন গড়ে তুলতে চায়, মমতার বিরুদ্ধে বিরোধী কথাবার্তা বলে, সেইখান থেকে সরিয়ে একটা সফট মানে কংগ্রেসের মুখ রাখা হলো, যাতে করে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সঙ্গী হিসাবে তাকে পাওয়া যায়। অবশ্যই অধীর চৌধুরী এবং শুভঙ্কর সরকার নিয়ে বিশ্বনাথের যা মতামত, আমার একই মতামত, নতুন কিছু নেই। তবে অন্যদিকে আমরা কংগ্রেস বলতে যেটা বুঝি, এটা একেবারেই গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির অংশ নয়। কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে তো রাহুল গান্ধীর সঙ্গেই বড় হয়েছি, আমাদের বয়সী, বা প্রিয়াঙ্কা গান্ধী সামান্য বয়সে ছোট, তাদের ছাড়া কিন্তু কংগ্রেস মানে এটা একেবারেই ভালো খবর নয় যে গান্ধী পরিবার দিয়েই কংগ্রেস চলবে, কিন্তু তাদের ছাড়াও কংগ্রেস চলবে না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত সুকৌশলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো প্রচার কোনো সময় করতে আসেননি। ফলে কেন্দ্রের কংগ্রেস এবং কপিল সিবাল যেভাবে তাদের হয়ে কেস গুলো করেন তৃণমূল কংগ্রেসের হয়ে, আমার ধারণা সম্পূর্ণভাবে কেন্দ্রের কংগ্রেস এবং গান্ধী পরিবার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে সমর্থন করে। পশ্চিমবাংলার রাজনীতিতে যে দলটার বিরাট সম্ভাবনা ছিল, সেই দলটাকে গলা টিপে মেরেছে সিদ্দিকী নিজেই। নওশাদ সিদ্দিকী নিজেই তার নিজের সন্তানকে গলা টিপে মেরে দিয়েছে। তো আমার মনে হয় না সংখ্যালঘু মুসলিমদের মধ্যে কোনো আস্থা তৈরি করতে পারবে, অতিরিক্ত কোনো আস্থা তৈরি করতে পারবে। কারণ ওর ওই স্বঘোষিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা, ডায়মন্ড হারবারে লড়ার কথা ঘোষণা করে পিছিয়ে আসা, এবং সর্বোপরি জনসাধারণের কাছে এই বার্তাটা পারসেপশন যাওয়া যে উনি বিক্রি হয়ে গেছেন, এইটা থেকে বেরোনো কিন্তু এখন ওর খুব মুশকিল আছে। ফলে বিরাট সম্ভাবনার একটা জায়গা তৈরি করেছিলেন, সেই সম্ভাবনাটা নিজেই গলা টিপে মেরেছেন। নওশাদ সিদ্দিকী জেলে গেছেন, লড়াই করেছেন, তার যে অ্যাপিয়ারেন্স, রাজনীতিতে অ্যাপিয়ারেন্স খুব গুরুত্বপূর্ণ, দুর্দান্ত। শুনেছি তিনি খুব ভালো ভলিবল প্লেয়ার, কিন্তু রাজনীতি করতে গেলে আরেকটুখানি সঠিক দল বানিয়ে মানুষদের পরামর্শ নিয়ে, এবং যথারীতি রাজনীতিতে তো একটা তলার চূড়াস্রোত থাকি, কার সঙ্গে কিভাবে তিনি কমিউনিকেট করছেন। সম্ভাবনা আছে, তার প্রমাণ এবারের হাড়োয়ার উপনির্বাচনও দেখিয়ে দিয়ে গেল, যেখানে তাদের প্রার্থী দ্বিতীয় হয়েছেন। কিন্তু একই সঙ্গে যতই তারা বলুন যে একটা সোশ্যালিস্ট ফ্রন্ট, একটা জনগণকে নিয়ে কাজ করছেন, আদতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখনো মনে করছে যে তারা সম্পূর্ণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি দল। এই জায়গাটার থেকে আগে তাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা সফল হতে পারবেন। যেখানে সত্যি বিরোধীদের একটা বড় বৈঠক ডাকা উচিত ছিল, যেখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে, এরকম ভাবে হার আমরা কিভাবে এগোবো, সেখানে শাসক দলের তরফ থেকে আজকে বৈঠক কালীঘাটে একদম মুখ্যমন্ত্রী ডেকেছেন। বলছি এইটা থেকে কি বিরোধীরা শিখবে? আমি যদি শিখতে না চাই তুমি কি করবে? মানে আমি তোমায় বলছি, যদি কেউ শিখতে না চান, তুমি কি করতে পারি? অ্যাডভাইস করতে পারি যে, বা ওরা প্রফেশনাল। দেখো, আমি যতটুকু জানি যে ফেব্রুয়ারি মাস থেকে অভিষেক আবার সারা 294টা বিধানসভা কেন্দ্রেই আবার প্রচারে ঝাঁপাবেন। যেমন করে পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি প্রচার করেছিলেন, ঠিক একইভাবে তিনি প্রচারে বেরোচ্ছেন দলকে আরো সংগঠিত করবার জন্য। এবং একই সাথে দলের কিছু রিশাফেল হবে, মানে তৃণমূল কংগ্রেসের রিশাফেল হবে। ফলে সেই রিশাফেল থেকে সেটা উনি করবেন, মানে নতুন কিছু সংযোজন, কিছু বিয়োজন হবে সংগঠনের মধ্যে। এই সব কিছু মিলেই কিন্তু, এবং একই সাথে আমার যেটা মনে হয় যে ন্যাশনাল পলিটিক্সে আরেকবার ঝাঁপাবে কিনা, তারও কিন্তু একটা রোড ম্যাপ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে মেঘালয়, উত্তর পূর্ব ভারতবর্ষের রাজ্যগুলো নিয়ে ওরা কিন্তু একটু সিরিয়াসলি, কেন ন্যাশনাল স্ট্যাটাসটা মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া নেই, এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে। ফলে আবার ন্যাশনাল লেভেলে যদি আবার 4টে রাজ্যে বা 3টে রাজ্যে আরো যদি 4% ভোট, অথবা একটা লোকসভা আসন বা 4টে বিধানসভা আসন পায়, তাহলে আবার তারা ন্যাশনাল পার্টির মর্যাদা পেতে পারেন। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের বৈঠক, আমি যতটুকু জানি। কিন্তু মূলত দলের রিশাফল এবং ফেব্রুয়ারি থেকে অভিষেকের যে কর্মসূচি, সেটাই কি ফোকাস রেখে আজকে আলোচনা। এই ওনারা বৈঠক করছেন, ওনাদের মতন করুন। সবারই সামনে সিপিএম, বিজেপি,
কংগ্রেস লুকিয়ে বৈঠক করুন। আমাদের এই রোববারের সকাল অতৃণভোজী যে আমরা বাঙালি আর কি, মাঠার ঝোল ভাত যারা খাবো তাদের আর দেরি করাবেন না, লোকজন ব্যাপক গালাগালি দেবে। সুতরাং রাজনৈতিক আলোচনা চলতেই থাকুক, এবং আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের মতামত শোনার জন্য। আপাতত অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের মূল্যবান সময় সত্যি দুজনকে এক করে আপনারা প্রত্যেকেই বলবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি স্যার বলছিলেন যে অনেকেই রাজনীতিতে চলে গেছে রাজনৈতিক বিশ্লেষণ করতে করতে, কিন্তু এই দুটো মানুষ যারা সত্যি যেটা যেটা ঘটনা সবাই বলেন স্যার আমার গ্রামে অসংখ্য আপনার ফ্যান আছে, যেখানে বলে শুভময় স্যার যেটা বলেন একদম সত্যিকে মিথ্যে মিথ্যে মানে যেটা যেটা মানে একদম না 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 মানে সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে একদম। আর বিশ্বনাথ স্যারকে তো রোজই একদম বঙ্গ টিভির দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি শুধু দর্শক কেন, গ্রামের মানুষের সাথে যে আপনারা কানেক্ট করতে পারেন এত তাত্ত্বিক কথার মধ্যে যান না মানে সরাসরি সরল ভাষায় মানুষকে। আপনারা সত্যি আপনার মুখ দিয়ে যেটা বেরিয়ে গেল, ভগবান হয়তো চাইলেন সত্যিকে মিথ্যে করা আর না 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 আমি বলি এটা একটুখানি খুব গুরুত্বপূর্ণ, শেষ করি এটা বলে আর একটাও কথা বলবো না। সত্যিকে মিথ্যে করা আর মিথ্যেকে সত্যি করা রাজনীতির একটা বড় কাজ, কিন্তু সেই রাজনীতির থেকে না বেরোতে পারলে সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে বোঝা, তার জন্যই সত্যিকারের জননেতা প্রয়োজন। আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ নিশ্চয়ই সেই ধরনের একটা রাজনৈতিক এক বা একাধিক রাজনৈতিক নেতা এবং কর্মী দেখবে, আছেনও অনেক দলে, এবং সেটাই আমাদের দেশকে আমাদের রাজ্যকে আরো বেশি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। না আমি একেবারে দেখুন, মানে গণতন্ত্র তো কেবলমাত্র ভোট দেওয়া নয়, গণতন্ত্র কেবলমাত্র রাজনৈতিক ব্যানার পোস্টার প্রচার মধ্যে নয়, একটা দেশের গণতন্ত্র কিন্তু আলোচনা ক্ষেত্রটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি শুভময় এতক্ষণ তোমার জনক্ষেত্রে নিয়ে আলোচনা করলাম, এটাও কিন্তু একটা গণতন্ত্র এবং এটাও কিন্তু গণতন্ত্রের এক্সারসাইজ। ফলে আমি দর্শকদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কোনো জিনিস খারাপ লাগে প্লিজ আমাদের ক্ষমা করবেন, কিন্তু আমাদের ভাবনা চিন্তা পড়াশোনাটা আপনাদের সাথে শেয়ার করতে দিবেন সবসময়, এই প্রত্যাশা থাকবে।